কিছু গল্প শুধু শোনা হয় না, কিছু গল্প ঢুকে পড়ে মনের অন্ধকারে, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে যায়। বাংলা অডিও গল্পের এক নতুন ঠিকানা, গোল্ডেন শাওয়ার অডিও স্টোরি। আজ আপনারা শুনবেন লেখিকা তন্দ্রানাথ মজুমদারের কলমে দেবশ্রী অন্তর্ধান রহস্য। তাহলে চলো আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প, লেখিকা তন্দ্রানাথ মজুমদারের কলমে দেবশ্রী অন্তর্ধান রহস্য। আগের দিনই ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল। ঠিক ভোর 5:30টায় বেজে উঠল ঘড়িটা। ভোরের ঘুমটা বেশ গাঢ় হয়, তাই আচমকা ঘুমটা ভাঙতেই নিজেই বেশ বিরক্ত হলাম। একরাশ বিরক্তি নিয়েই বন্ধ করলাম ঘড়ির আওয়াজটা। আড়মোড়া ভেঙে বিছানায় বসে বিড়বিড় করে বলতে লাগলাম, ধুর, কেন যে গত রাতে ঘড়িতে অ্যালার্মটা দিতে গেলাম, একেবারে কাঁচা ঘুমটা নষ্ট হয়ে গেল। আর একটু ঘুমিয়ে নেব। কথাটা চিন্তা করতে করতেই সব মনে পড়ে গেল আমার। গত রাতে কেন আমি অ্যালার্মটা দিয়েছিলাম? কারণ হলো, গতকাল রাতে ভবানী আমায় বলছিল আমার নাকি পেটে মেদ জমেছে, তাই সকালবেলায় প্রাতঃভ্রমণ করতে হবে। আর তাছাড়া সকাল সকাল হাঁটলেও শরীর আর মন দুটোই ভালো থাকে। এতে গল্প লিখতে আর গল্পের বিষয়ে ভাবতেও অনেক সুবিধে হয়। ভবানী নিজেও সকালবেলায় শিশিরে পা ভেজায়। কথাগুলো মনে পড়া মাত্রই লাফিয়ে বিছানা ছাড়লাম। ধন্যবাদ জানালাম ঘড়িটাকে সঠিক সময়ে আমাকে জাগিয়ে দেওয়ার জন্য। না হলে ভবানীকে দেওয়া কথাটা আমি রাখতে পারতাম না। কারণ ভবানী বলেছিল সকালে হাঁটতে হাঁটতে গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে। আমি আর সময় অপচয় না করে উঠে দাঁড়ালাম। জানলার পর্দাটা সরাতেই কাঁচের জানলা দিয়ে বাইরে দেখতে পেলাম ভবানী গায়ে চাদর জড়িয়ে হাঁটছে তার বাগানে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়েছে। দুর্গাপুজো কিছুদিন আগে শেষ হয়েই লক্ষ্মী পুজোটাও এই শেষ হলো। এবারে দীপাবলির অপেক্ষায় আপামর বাঙালি। সকালে চারিদিকে খানিকটা হালকা কুয়াশার অস্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। দ্রুত হাত মুখ ধুয়ে রাতের পোশাক ছেড়ে একেবারে তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার ঘরের বারান্দা থেকে বের হতেই সেখান থেকেই শুরু হয় বাগান। আমার বরাবরই বাগান, ফুল, গাছপালা খুবই প্রিয়। খুড়োখুড়ির কাছে শুনেছি আমার বাবাও নাকি বাগানন্ত প্রাণ ছিলেন। তিনিও বিভিন্ন ধরনের গাছ লাগাতেন। ভবানীর এই বাড়ির বাগানটা বেশ বড়, তবে এটাকে এখন আর বাগান বলা যায় না। বাগানের কৌলিন্য হারিয়েছে। নিয়মিত পরিচর্যা একেবারেই হয় না বললেই চলে। সে কারণেই আগাছাগুলো প্রায় আনন্দে বেড়ে উঠেছে। তবে বাগানটা দেখলে বোঝা যায় অনেক শখ করে একসময় বিভিন্ন ফুল ও ফলের গাছ লাগানো হয়েছিল। কত বেনামি সব আগাছা ফুলগুলো ফুটে রয়েছে, দেখতে যদিও মন্দ লাগছিল না। সকালের শিশিরে ফুলের প্রতিটা ঘাসের বিন্দুতে ভিজে রয়েছে কি অপরূপ সৌন্দর্য। উঠোনের কোনায় লাগানো শিউলি ফুলের গাছটা থেকে টুপটাপ করে ঝরে পড়ছে ফুল। শ্যাওলা ভরা উঠোনে এ যেন এক অপরূপ দৃশ্য। আমি আর প্রকৃতির খেয়ালে না থেকে ভবানীকে দেখে এগিয়ে গেলাম আরো সামনে। সপ্তাহখানেক হলো ভবানীর বাড়িতে এসে উঠেছি। কাকতালীয়ভাবে একটি প্রকাশনী দপ্তরে সাক্ষাৎ হয়ে গিয়েছিল আমার ভবানীর সাথে। ভবানী একা মানুষ, আমিও কাজ করছি, সাথে একটা ঘর, তাই দুজনে বেশ খাপে খাপ মিলে যেতে এসে উঠলাম ওর বাড়িতে। ওহো, কথায় কথায় তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি সাত্তকী সেন। আমার নামকরণটা কে করেছিল তা আমার নিজেরই জানা নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর বেশ কয়েক বছর হলো বাবাকে। এতদিন মামার বাড়িতেই ছিলাম কলকাতায়। যাকে আমার বিষয় নিয়ে না হয় মাঝে মাঝে বলা যাবে।
ভবানীর কাছাকাছি যেতেই জিজ্ঞেস করলাম, সুপ্রভাত ভবানী, কখন উঠেছো তুমি? সুপ্রভাত। এই তো মিনিট 15 হবে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ঠোঁটে হালকা হাসি নিয়ে উত্তর দিল ভবানী। আসলে কি জানো তো ভবানী, আমার এই সকালে ঘুম থেকে না উঠতে মোটেই ভালো লাগে না। ইচ্ছে করে আমি কথাটা শেষ না করতেই ভবানী আমায় বলে যে, সবসময় নিজের ইচ্ছেতে চললেও হয় না সাত্তকী। এই সকালের যে মনোরম পরিবেশ, প্রকৃতি, তা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর তাছাড়া এই সময়টা তোমার লেখার বিষয়বস্তু নিয়ে ভাবতেও সাহায্য করবে। বেশ গম্ভীর গলায় কথাটা বলল ভবানী। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ, তবে আমার কিন্তু মধ্যরাতটা বেশি পছন্দের। বেশি নিঝুম নির্জন একটা পরিবেশ। তাই বুঝি? তা বেশ বেশ, তোমাকে আর তাহলে সকালে ঘুম থেকে ওঠার কষ্টটা দেব না। ঠোঁটে একটা হালকা হাসি নিয়ে উত্তর দিল ভবানী। সত্যি বলছো? ওর কথাটা শুনে আমার বেশ আনন্দ হলেও নিজেই নিজের মতো পাল্টালাম। আসলে সকালেই তো ভবানীর সাথে বেশ খানিকটা সময় খোলা মনে কথা বলতে পারবো, নইলে সারাদিন মানুষটা বিভিন্ন রকম তদন্তেই ব্যস্ত হয়ে পড়ে। আলাদাভাবে মানুষটাকে চেনা যায় না। কথাগুলো ভাবতে ভাবতেই ভবানী বলল, একদম সাত্তকী, তোমায় আর কাল থেকে আরে না না, ঠিক আছে, মানুষ তো অভ্যেসেরই দাস। ও, আমি নিজেকে ঠিক মানিয়ে নেব। আমি ভবানীকে থামিয়ে দিয়ে বললাম। বাবা, এত তাড়াতাড়ি মত পরিবর্তন করলে যে? কথাটা বলতে বলতেই কয়েক পা হেঁটে সামনে এগিয়ে গেল। না, আসলে ভাবলাম তোমাকে তো আমার সেভাবে জানা হয়ে ওঠেনি, এই প্রাতঃভ্রমণ করতে করতেই না হয় খানিকটা গল্প হয়ে যাবে। কথাটা কিন্তু মন্দ বলনি তুমি। তবে আমার কিন্তু তোমার বিষয়ে আর কোনো কিছু জানার নেই। আমি সব জেনে শুনেই তোমাকে আমার বাড়িতে থাকার প্রস্তাবটা দিয়েছি। ভবানীর কথাটা শুনে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। এই তো দিন 7 হলো ওর বাড়িতে আমি এসে উঠেছি। এতদিন ছিলাম বালিগঞ্জের মামা বাড়িতে, সেখানেও সংসারে টানাপোড়েন চলছিল, তাই একটা চাকরির সন্ধান করছিলাম। তুমি আমার সম্বন্ধে সব জানো? কিভাবে? কই, আমি তো তোমাকে আমার সম্বন্ধে তেমন কিছুই বলে উঠতে পারিনি। আমার কথাটা শুনে ভবানী এক অদ্ভুতভাবে হাসতে লাগলো। তবে হাসির পেছনের প্রতিক্রিয়াটা আমি ঠিক ঠাউর করতে পারছিলাম না। সাত্তকী, আমার নামটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। ওর কথা শুনে মুখটা কাচুমাচু করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপরে বললাম, তা ঠিক, ভবানী পাঠক, রহস্য সন্ধানী ভবানী পাঠক। আচ্ছা, এই নামটা শুনলে কেমন একটা ডাকাত ডাকাত অনুভূতি হয় না? এমন নামকরণ কে করেছিলেন বলো তো? আমি কোনো কিছু না ভেবেই আচমকা প্রশ্নটা করেই বসলাম। এই নামকরণ করেছিলেন আমার দাদু, অর্থাৎ মায়ের বাবা, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওর কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভবানীর দাদু? ও আমার মুখের হাবভাব দেখে আবারও উচ্চস্বরে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, আরে সাত্তকী, তুমি যেই বঙ্কিমচন্দ্রের কথা ভাবছো এ তিনি নন। গদ্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি না, আমার দাদুর কথা বলছি। তিনি সাহিত্য ভীষণ পছন্দ করতেন, আর দেবী চৌধুরানী উপন্যাসটা ওনার বড়ই পছন্দের ছিল। সেখান থেকে এই নামটা নিয়ে আমার নামকরণ করেন। তবে আমার পৈতৃক সূত্রে অন্য একটি নাম আছে, যেটা অবশ্য আমি ব্যবহার করি না বলা চলে। কথাগুলো শেষ করেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল ভবানী। আমি ওর মুখের দিকে হা করে তাকিয়ে আছি দেখে আবার বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে নাকি সকালে হাঁটতেও বেরোবে? চলো যাওয়া যাক। ভবানীর কথা শুনে আমার আরও অনেক কিছু জিজ্ঞেস করার ইচ্ছে করছিল, তবে আর কথা বাড়ালাম না। যদিও আমি ওর সাথেই থাকছি, ধীরে ধীরে প্রশ্ন করাটাই আমার ভালো বলে মনে হলো। এরপর দুজনেই ভোরের রাস্তা দিয়ে হাঁটতে থাকি। অনেকেই সকালে বেরিয়েছে, কম বয়সের ছেলেমেয়েরাও দৌড়চ্ছে খেলার মাঠে, বয়স্ক লোকেরাও হাঁটছেন। আর ঠিক তখনই অদূরে একটা সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখি। গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমেই চায়ের দোকানিকে কিছু জিজ্ঞেস করছিলেন লক্ষ্য করলাম। আমরা হাঁটতে হাঁটতে সেই গাড়িকে পেরিয়ে চলে গেলাম নিজেদের মনে। কিছুক্ষণ পর প্রাতঃভ্রমণ সেরে যখন
আমি আর ভবানী সেই গাড়িকে পেরিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম, তখন লক্ষ্য করি সেই দুজন ব্যক্তি দাঁড়িয়ে আমাদের জন্যই অপেক্ষা করছে। দুজন ব্যক্তির মধ্যে একজন অতি মধ্যবয়স্ক এবং একজনের বয়স 30 কি 32 হবে। বয়স্ক ব্যক্তির পরনে পাজামা পাঞ্জাবি আর অপরজনের পরনে কালো রঙের প্যান্ট আর হালকা নীল রঙের শার্ট। সেই ব্যক্তিদের কাছাকাছি আসতেই বয়স্ক ব্যক্তিটি হাত জোর করে নমস্কার করে বললেন, নমস্কার, আমি অবিনাশ মুখোপাধ্যায়। আপনি কি ভবানী পাঠক? নমস্কার। আগে হ্যাঁ, আমি ভবানী পাঠক। ঠোঁটে হাসি নিয়ে হাত জোর করে নমস্কার জানালো ভবানী। এরপর কিছুটা উত্তেজিত হয়ে অবিনাশবাবু বললেন, আপনার সাথে জরুরি কিছু আলোচনা ছিল, যদি একটু সময় দেন আর কি। অবিনাশবাবুর কথাটা শুনে বিন্দুমাত্র উত্তর দিতে দেরি করল না ভবানী। সে তৎক্ষণাৎ বলল, হ্যাঁ নিশ্চয়ই, আসুন না, সামনেই আমার বাড়ি। বলছি যে ভবানী বাবু, আমাদের গাড়িতে উঠুন না, তারপর না হয় বলছি আপনাকে। না না, আমরা হেঁটেই যাব। সকালে হাঁটতেই বেরিয়েছি কিনা, আর তাছাড়া এই তো কয়েক পা এগিয়ে গেলেই আমাদের বাড়ি। আপনি গাড়িতে আসুন। না না, সেটা কেমন যেন দেখায়, বুঝলেন। আমরাও তবে আপনার সাথে না হয় হেঁটেই যাই, কি বলেন? হ্যাঁ, এই রক্তিম, তুমি না হয় রঘুকে বলো গাড়িটা ভবানীবাবুর বাড়ির সামনেই থামাতে, আমরা এগোচ্ছি। হ্যাঁ, চলুন ভবানীবাবু, চলুন। কথাটা বলেই অবিনাশবাবু আমাদের সাথেই হাঁটতে লাগলো। ঠিক আছে বাবা। ওইদিকে ছেলেটা, যার নাম রক্তিম, সে অবিনাশবাবুর উদ্দেশ্যে কথাটা বলেই গাড়ি চালকের কাছে এগিয়ে গেল। তাকে কিছু একটা বলেই আমাদের সাথে হাঁটতে শুরু করলো সে। অবিনাশবাবু যে বেশ ভালো মাপেরই ধনী ব্যক্তি, তা ওনার সোনার ফ্রেমের চশমা আর পাঞ্জাবির সোনার বোতামগুলো দেখলেই বোঝা যায়। হাতে বিদেশি দামি ঘড়ি আর দুধের সাদা রঙের কাশ্মীরি শাল। কিন্তু অবিনাশবাবুর সাথে যে ব্যক্তি এসেছে, সে অবিনাশবাবুকে বাবা বলে সম্বোধন করেছে, কিন্তু অবিনাশবাবুর ছেলে বলে মোটেই মনে হলো না। যাই হোক, কথায় কথায় বাড়ির সামনে পৌঁছে যাই। ভবানী বাড়িতে ঢুকেই সিধু কাকাকে 4 কাপ চায়ের কথা বলল। তারপর ওদের উদ্দেশ্যে মৃদু হেসে বলল, আপনারা একটু বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। ভবানী সেই দুজনকে বসতে বলে দিয়ে স্নান ঘরে চলে যায়। আমি একবার রান্নাঘরে গিয়ে সিধু কাকা কতদূর চা বানালো তা দেখতে চলে যাই। কিছুক্ষণ পরে দুজনেই ফিরে আসি। বেতের তৈরি তক্তপোষে দুজনে বসেছিলেন। তাদের চোখে মুখে বেশ একটা থমথমে ভাব লক্ষ্য করা যাচ্ছিল। ভবানী পোশাক পাল্টে গায়ে শাল জড়িয়ে এসে আমাদের সামনে বসল। আমিও বসি ভবানীর পাশের কেদারাটায়। সিধু কাকাও ইতিমধ্যে 4 কাপ চা রেখে যায়। ভবানী নিজেই তাদের হাতে 4 কাপ তুলে দিল। হ্যাঁ বলুন, এবারে এত সকালে আপনারা? ভবানী চায়ে চুমুক দিতেই জিজ্ঞেস করলো কথাটা। আসলে একরকম বাধ্য হই এত সকালে এসেছি। এরপর আপনাকে বাড়িতে পাবো কি না পাবো সেই কারণেই আর কি। আর তাছাড়া সকালে এলে আপনাকে একান্তে বিষয়টা বলতেও পারবো। আমি চাই যা বলবো এই সবটাই শুধু আপনাকে একাই বলবো আর কি। অবিনাশবাবু চায়ের প্লেটটা নিচে নামিয়ে বললেন। ভবানী ঈষৎ মৃদু হেসে বলল, দেখুন অবিনাশবাবু, বাড়িতে মোটে আমরা 3 জন। সিধু কাকা রান্নাঘর ছাড়া আর কোনো কিছুতে নজর দেন না। ও বেশ বেশ, কিন্তু আমি অবিনাশবাবুর কথায় বুঝতে পারলাম যে উনি আমার জন্য বেশ ইতস্তত বোধ করছেন। হয়তো কোনো পারিবারিক সমস্যার কথা জানাবেন। আমিও বেশি কথা না বাড়িয়ে ভবানীকে বলি সেখান থেকে উঠতেই যাব, কিন্তু তার আগেই ভবানী বলল, অবিনাশবাবু, ও সাত্তকী সেন আমার বন্ধু, অনেকটা আমার ভাইয়ের মতন বলতে পারেন। আমার সমস্ত রহস্য উদ্ঘাটনে ও আমার সাথেই থাকবে, তাই আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আমি ভবানীর কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য অবাক হয়ে গিয়েছিলাম। তবুও নিজেকে সামলে নিয়ে হাত জোর করে অবিনাশবাবুর দিকে তাকিয়ে স্মিত হাসলাম। তিনিও আমার দিকে তাকিয়ে হাত জোর করলেন। ঠিক আছে ভবানী বাবু, তবে প্রথমেই বলি যে ও আমার একমাত্র জামাতা রক্তিম, আমার ছেলের মতোই আর কি। অবিনাশবাবু রক্তিমের কাঁধে হাত রেখে বলল। আমরা দুজনেই
হাত জোর করে নমস্কার জানাই রক্তিমকে। এবারে আমি আসল কথায় আসি। আমার একমাত্র মেয়ে দেবশ্রী, তাকে 2 মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা থানায় অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো কুল কিনারাই করতে পারেননি তারা। অনেক আগলে ওকে বড় করেছিলাম, জানেন তো। কখনো কোনো কষ্ট দিইনি মেয়েটাকে। আমি ভাবতেও পারছি না যে আমার মেয়েটা কোথায় চলে গেল। ভবানী বাবু, আপনি পারবেন না আমার মেয়েটাকে খুঁজে বের করে দিতে? অন্তত এইটুকু তো জানতে চাই যে সে বেঁচে আছে না পড়ে গেছে। মারা গেলে অন্তত সে মৃতদেহ ধরে কাঁদতে তো পারবো। মন থেকে মেনে নেব যে আমার মেয়েটা মারা গেছে, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, কোনো কিছু তো জানতে পারছি না। এখন তো আমার কাছে 2 চোখ বন্ধ করাটাও যেন দুর্বিষহ হয়ে উঠেছে। আপনি হয়তো বুঝতে পারছেন ভবানী বাবু। অবিনাশবাবু কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন। রক্তিম সান্ত্বনা দিতে লাগলো তাকে। পকেট থেকে একখানা চিরকুট বের করে ভবানীর হাতের দিকে এগিয়ে দিল রক্তিম। তারপরে বলল, এই চিঠিটা দেবশ্রী বাড়ি ছেড়ে যাবার আগে লিখে রেখে যায়। এরপরে আমরা খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু না, পাইনি ওকে কোথাও। চিঠিটা খুলে আমি আর ভবানী দুজনেই চোখ বুলিয়ে নিলাম। চিঠিতে লেখা আছে, আমি যে ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমা নেই। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে কেউ খোঁজার চেষ্টা করো না, আমি আর বেঁচে থাকতে চাই না। ব্যাস এইটুকুই লেখা। নিচে আবার দেবশ্রীর হাতের স্বাক্ষর করাও রয়েছে। ভবানী বাবু, দয়া করে আমার মেয়েটাকে খুঁজে বের করুন। ওকে দেখিনি প্রায় 2 মাস হয়ে গেছে। অবিনাশবাবু চোখের চশমা খুলে মুছতে মুছতে বললেন, আপনারা এত দেরি করে এসেছেন কেন? আরো আগে এলে হয়তো দেবশ্রীকে খুঁজে পাবার আরো কোনো তথ্য পেতে পারতাম। ভবানী ঈশ্বর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে ভবানী বাবু, আমরা নিজেরা অনেকদিন খোঁজাখুঁজি করেছি, তারপর পুলিশে অভিযোগও জানানো হয়েছে, কিন্তু এতগুলো দিন হয়ে গেলেও দেবশ্রীকে খুঁজে বের করতে পারেনি। আর তাছাড়া আমরা আপনার বিষয়েও তো মোটেই জানতাম না। সপ্তাহখানেক আগে পুলিশ একটি তদন্তের কেসে আপনার সহযোগিতার খবর করার পত্রিকায় প্রকাশ হয়েছিল। সেটা দেখেই এইখানকার থানার অফিসার রতিনবাবুর থেকে আপনার এই ঠিকানাটা পেয়েছিলাম। কথাগুলো বলে এবারে থামলেন অবিনাশবাবু। এই দেবশ্রী তো তোমার সাথেই থাকতো, তাই না রক্তিমবাবু? রক্তিমের দিকে তাকিয়ে ভবানী জিজ্ঞেস করল, আগে হ্যাঁ ভবানী বাবু, দেবশ্রী আমার সাথেই থাকতো আমার জোড়া বাগানের বাড়িতে। আমরা দুজনে সুখীও ছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, দয়া করে আপনি দেবশ্রীকে খুঁজে দিন। রক্তিমের গলায় কাঁপা কাঁপা ভাব অনুভূত হলো। দেখুন, সে তো সময়ের অপেক্ষা। তবে এই যে দেবশ্রী চিঠিতে লিখেছে আমি যেই ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, এখানে কোন ভুলের কথা বলতে চাইছে ও? কি করেছিল সে? এমন কি করেছে যার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে? আপনারা কি কেউই কিছু জানেন না? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো ভবানী। না মানে সেটা কি বলতেই হবে? আবার সেই কারণ ছাড়া কি তদন্ত? কথাগুলো বলতে বলতেই অবিনাশবাবু চুপ করে গেলেন। ভবানী ঠিক তখনই আবার বলে উঠল, অবশ্যই বলতে হবে। শুধু এটাই নয়, আমি যা জানতে চাইবো সেটাই পরিষ্কার করে বলতে হবে। কোনো কিছু লুকিয়ে গেলে আমার তদন্তে অসুবিধে হবে, তাই। সে তো ঠিকই ভবানী বাবু। আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি যা জিজ্ঞাসা করবেন বা যা জানতে চাইবেন আমি সবটাই আপনাকে জানাবো। শুধু আমার মেয়েটাকে একটু খুঁজে দিন। তাহলে বলুন যে কি এমন ঘটেছিল দেবশ্রীর সাথে? সেটা তো রক্তিমই ভালো বলতে পারবে ভবানী বাবু। বলো রক্তিম, হ্যাঁ, কি হয়েছিল দেবশ্রীর সাথে?
অন্তত ভবানী বাবুকে তো আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই, তাই না? রক্তিমের দিকে তাকিয়ে চোখ মুখ অন্ধকার করে অবিনাশবাবু বললেন, আসলে ভবানীবাবু, দেবশ্রীর সাথে ওর ছোটবেলার বন্ধুর অন্যরকম সম্পর্ক চলছিল। দেবশ্রী সেই বন্ধুর বাড়িতে একসাথে একটি রাতও ছিল, আর তাদের একসাথে থাকার আপত্তিকর কয়েকটি ছবি কেউ আড়াল থেকে তুলে নেয়, যেটা ছবিগুলো পরে ওকে পাঠায় কেউ। পরে সেসব আমিও জানতে পারি, কিন্তু দেবশ্রী অস্বীকার করে যে ও ওইসব কিছুই করেনি। ওর সেই বন্ধুকে জিজ্ঞেস করলেও সেও অস্বীকার করে। এরপর আমাদের মধ্যে তুমুল ঝামেলাও হয়, কিন্তু আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম। আমি কিছুই বলিনি ওকে। ও নিজেই নিজের ভুলের শাস্তি দিতে এমনটা করেছে, অন্তত আমার তো তাই মনে হয়। রক্তিম যে এরকম কোনো কথা বলতে চলেছে আমি সেটা কল্পনাও করতে পারিনি। ক্ষমা চাওয়ার কারণটা শুনে ভীষণ হতবাক হলাম। অবশ্য ভবানীর চোখ মুখ দেখেও আমারও ঠিক তেমনটাই মনে হলো। বুঝলাম। তা সেই বন্ধুর নাম কি? একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো ভবানী। নাম চঞ্চল, চঞ্চল চৌধুরী। বেশ অস্বস্তিকরভাবেই উত্তর দিল রক্তিম। আচ্ছা, সে এখন কোথায়? কলকাতায় আছে তো নাকি? না, কলকাতায় নেই। ভেবেছিলাম ওর কাছেই হয়তো দেবশ্রী গিয়েছে, কিন্তু যখন খোঁজ পেলাম চঞ্চল দার্জিলিংয়ে আছে, তৎক্ষণাৎ সেখানে আমরা গিয়ে তল্লাশি করলেও দেবশ্রীকে পাওয়া যায়নি। আচ্ছা, আপনারা সেই ছবিগুলো কি এনেছেন? ছবিগুলো তো আনা হয়নি। আমি না হয় পরে আপনাকে। ভবানীকে দেখলাম ও মাথা নিচু করে কিছু একটা ভাবছে, বোধহয় রহস্যের গভীরে ঢোকার চেষ্টা করছে। ঠিক আছে অবিনাশবাবু, আমি আপনার মেয়ের নিখোঁজ হওয়ার তদন্তের দায়ভার নিচ্ছি। তবে তার জন্য আমাকে আপনার বাড়ি, দেবশ্রী যেখানে থাকতো সেখানে, আর ওর বন্ধু বান্ধবীদের সাথেও কিন্তু কথা বলতে হবে। ঠিক আছে, আপনি যখন বলবেন তখনই আসতে পারবেন আপনি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই তদন্তের দায়ভার নিচ্ছেন। দেখুন, এটা আমার নেশা এবং পেশা দুটোই, তাই আপনাদের ফিরিয়ে দেওয়ার কোনো অর্থই নেই। আর হ্যাঁ, সেই ছবিগুলো আমি দেখতে চাই। সে তো অবশ্যই। তাহলে কখন আসবেন বলুন? বেশ শক্ত গলায় কথাটা জিজ্ঞেস করলো রক্তিম। সে না হয় সময় হলেই বলে দেবো। আচ্ছা বেশ, এই আমার ঠিকানা। আমরা তাহলে উঠছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কথাটা শেষ করেই অবিনাশবাবু একটা ছোট্ট কার্ড এগিয়ে দিল, তাতে তাদের বাড়ির ঠিকানা রয়েছে। কথা বলেই তারা দুজনেই উঠে দাঁড়ালো। দরজার দিকে এগিয়ে যেতেই রক্তিমবাবু, আচমকা ভবানী তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, হ্যাঁ ভবানীবাবু, কিছু বলবেন? বলছি চিঠিখানা আমায় দিয়ে যান, আমার তদন্তের কাজে লাগতে পারে। আচ্ছা বেশ, এই নিন। কথাটা বলে চিঠিটা রক্তিম এগিয়ে দিল ভবানীর দিকে। চিঠিটা হাতে নিয়েও বলল, আপনারা নিশ্চিত যে এই চিঠিটা দেবশ্রীরই লেখা? আগে হ্যাঁ, ওরই হাতের লেখা এটা। অবিনাশবাবু ভবানীর দিকে তাকিয়ে উত্তর দিল, ঠিক আছে, আমার এটা কাজে লাগবে। চিঠিটাকে ভাঁজ করে পাঞ্জাবির পকেটে পুরে কথাটা বলল ভবানী। এরপর তারা দুজনেই নমস্কার জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই ভবানী একটা সিগারেট ঠোঁটে গুজে আমার দিকে বাড়িয়ে দিল। আমিও সিগারেট নিয়ে ঠোঁটে গুজে সুখ টান দিই। তক্তপোষে গা এলিয়ে দিয়ে ভবানী কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। আমিও অবশ্য কিছু জিজ্ঞেস করলাম না, কারণ ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল সে কিছু একটা চিন্তা করছে। তারপর হঠাৎইও আমাকে জিজ্ঞেস করলো, কি বুঝলে সত্যকি? ভবানীর কথা শুনে একটু অবাক হলাম আমি, কারণ এখনো পর্যন্ত আমার বোঝার কিছুই দেখলাম না। তাই সিগারেটের শেষ অংশটা সামনের টেবিলে রাখা ছাইদানিটার মধ্যে গুঁজে দিয়ে বললাম, কি বুঝবো, এখনো তো বোঝার মতন বিশেষ কিছু নেই। তুমি কি বুঝলে? এখনো সবই ধোঁয়াশা সত্যকি। চিঠিটা দেখে কেমন যেন ঠিক হজম হলো না। চিঠিতে আদেও কতটা সত্যতা আছে সেটা একবার আমাদের যাচাই করতে হবে, বুঝলে? এবারে ভবানী সিগারেটের ছাইটা ছাইদানিতে ফেলে বাকি অংশ ঠোঁটে গুজে দিয়েই বলে উঠল, যাচাই করতে হবে? কিন্তু কেন?
ওনারা তো বলছেনই যে এটাই দেবশ্রীরই হাতের লেখা। এ বিষয়ে তো কোনো সন্দেহের কথা নয়। আমিও তো লেখাটা দেখলাম, বেশ একটানেই লেখা হয়েছে। তুমি কি অন্য কারো হাতে লেখা বলে ভাবছো? না 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 সাত্তকী, এটা দেবশ্রীর হাতের লেখা নয় তা কিন্তু আমি বলিনি। আমি বলেছি ধোঁয়াশা লাগছে। ভবানীর কথা শুনে এবারে আমার ভীষণ অবাক লাগলো। একটা মেয়ে নিখোঁজ হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার আগে চিঠি লিখে গেছে, হাতের লেখাটাও পরিবারের লোকেরা চিনতে পারলো। তারপরেও সন্দেহটা কিসের সেটা আমার বুঝতে সত্যিই অসুবিধে হচ্ছিল। ও কিসের আভাস পাচ্ছে? ভ্রু কুঁচকে ভবানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ধোঁয়াশা? ঠিক কেমন ধোঁয়াশা? তুমি ঠিক কি আন্দাজ করছো বলো তো? হুম, আগে দেখি আমার অনুমান ঠিক কিনা, তারপর তোমায় না হয় বলবো। চলো তৈরি হয়ে নাও, বেরোতে হবে। এখন এখন আবার কোথায় যাবে? আমিও কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সে কি, তদন্ত তো এখন থেকেই শুরু করতে হবে নাকি? আর কোথায় যাব তা না হয় গেলেই দেখতে পাবে। নাও চটজলদি তৈরি হয়ে নাও তো। ভবানী অর্ধজ্বলিত সিগারেটটা ছায়দানিতে ফেলে সিধু কাকার উদ্দেশ্যে চিৎকার করে বলল, সিধু কাকা, আজ তাড়াতাড়ি বেরোবো, সকালের খাবারটা দিও। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়লাম। আমাকেও তৈরি হতে হবে। আমি জানি না, যেই মেয়েটা 2 মাস থেকে নিখোঁজ, পুলিশও তদন্ত করে কিছু উদ্ধার করতে পারেনি, সেখানে ভবানী কিভাবে পারবে? যাই হোক, 7 মাস ভাবতে ভাবতে স্নান ঘরে গিয়ে ঢুকলাম। আমি আর ভবানী কিছুক্ষণ পর একটা অতি পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ট্যাক্সি চালককে ভাড়াটা দিতে দিলে ভবানী বাধা দেয়। আসলে ও আমাকে কোনো খরচই করতে দেয় না, বলে নাকি এসব তোলা থাক। কতদিন তোলা থাকবে জানি না, ধার জমতে জমতে প্রচুর টাকা হয়ে গেলে তো মুশকিল। যাই হোক, দাদার মতন বন্ধুর মতন আমার সমস্ত দায়িত্বটাই ও পালন করে। যে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম সেটা খুব একটা বড় না হলেও ছাদ দেওয়া পাকা বাড়ি বটে। তবে রংচটা আর পলেস্তরা খসে পড়ায় এর বয়স যে অধিক হয়েছে তা বোঝার আর অবকাশ রাখে না। বাড়িটা একেবারেই নিশ্চুপ, নিঝুম। বারান্দার দেওয়ালে দেখলাম কাঠের ফলকে লেখা, অধ্যাপক আশুতোষ আচার্য। আমার মাথায় কিছুই ঢুকলো না যে আমি আর ভবানী এখানে কেন। আমাদের তো সেই মেয়েটা অর্থাৎ দেবশ্রীদের বাড়িতে যাওয়ার কথা, অন্তত আমি সেটাই অনুমান করেছিলাম। সেখানে এই অধ্যাপকের বাড়িতে? আমি অবশ্য ভবানীকে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমার কাজ শুধু ওকে অনুসরণ করা এবং সমস্তটা পর্যবেক্ষণ করে লিখে রাখা। ভবানীর করা নির্দেশ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখতে, আর সেটিকেই পরবর্তীতে যদি বই আকারে প্রকাশ করা যায় সেই জন্য। ভবানী দরজায় কড়া নাড়ল বার কয়েক, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এরপরে ভবানী উচ্চস্বরে বলে ওঠে, স্যার, আমি শ্যাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র নাতি। জরুরি কথা ছিল, দরজাটা খুলুন। এরপর বার কয়েক ভবানী দরজায় কড়া নাড়তে থাকল। এখানে ভবানী যখন নিজের নাম শ্যাম পরিচয় দিয়েছে, তখন অনুমান করলাম এই আশুতোষবাবুর সাথে হয়তো অনেক আগের পরিচয়, কারণ ও আমাকে বলেছিল এই ভবানী পাঠক নামটা তার দাদুর দেওয়া, পৈতৃক সূত্রে পাওয়া নাম, তার মানে শ্যাম। কিছুক্ষণ পর দরজা খুলতেই দেখি একজন অতি বয়স্ক ব্যক্তি, মাথায় চুল নেই বললেই চলে, ফর্সা, সুউচ্চ, শীর্ণকায়, চোখে মোটা ফ্রেমের চশমা। স্যার ভালো আছেন? ভবানীকে দেখলাম, কথাটা বলি ঢুপ করে একটা প্রণাম করলো সেই ব্যক্তিকে। অগত্যা আমাকেও করতে হলো। আমার আবার এসব পা ছুঁয়ে প্রণাম বিষয়টা আসে না। যাই হোক, বয়স্ক ব্যক্তির প্রথমটায় চিনতে অসুবিধে হলেও নিমেষের মধ্যেই বলে ওঠেন, আরে শ্যাম যে, আরে এসো এসো, ভেতরে এসো, বসো। আশুতোষবাবু আমাকে আর ভবানীকে নিয়ে ভেতরে ঢোকেন। তিনি যেই ঘরে বেশি সময় কাটান সেখানেই নিয়ে গেলেন। ঘরটির চারিদিকে শুধু বইয়ের আলমারি ভর্তি, টেবিলে বিভিন্ন পত্রিকা, কিছু পাণ্ডুলিপিও আছে যা বোধহয় ওনারই স্বহস্ত রচিত। তা বলো তো শ্যাম, আজ হঠাৎ কি মনে করে?
কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন আশুতোষবাবু। ওনাকে দেখলেই বোঝা যায় যথেষ্ট বয়স হয়েছে, থাকা ছাড়া করতেও বেশ কষ্ট হয়। ভবানী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই এলাম একটা বিষয় আপনার কাছ থেকে জানতে। তার আগে বলুন, আপনি কেমন আছেন? আমি আর কেমন থাকবো, যেমন ছিলাম তেমনই আছি। ছেলেরা সব শহরের বাইরে নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আর আমি বই নিয়ে। একরাশ হতাশা আফসোস মিশিয়ে উত্তর দিলেন আশুতোষবাবু। ধীরে ধীরে বইয়ের আলমারিটার সামনে এগিয়ে গেলেন তিনি। কিছু বই সাজিয়ে রাখতে রাখতেই পেছন ফিরে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমাকে তো ঠিক ও সাত্তকী আমার বন্ধু, আমার সাথেই থাকে। আমি কিছু উত্তর দেওয়ার আগেই ভবানী একগাল হাসি নিয়ে বলল, আর কথাটা শুনে আশুতোষবাবুর বোধহয় বেশ খুশি লাগলো। যাক, সঙ্গী জুটিয়েছ তাহলে। তোমার তদন্তের কাজে সহযোগী হলো একজন। ও হ্যাঁ বাবা, তোমার তদন্তের কাজকর্ম কেমন চলছে? সে তো চলছেই, তবে এবারে একটা তদন্তের কাজে আপনার সহযোগিতা চাই যে। আমি তোমাকে কি সহযোগিতা করতে পারি বলো তো শ্যাম? বুড়ো মানুষ, কি থেকে কি বলে ফেলি, মাথায় কাজ করে না। কথাটা বলতে বলতেই তিনি তক্তপোষে এসে বসলেন। ভবানী নিজের পকেট থেকে চিরকুটখানা বের করে আশুতোষবাবুর হাতে দিয়ে বলল, হ্যাঁ মানছি আপনার বয়স হয়েছে, কিন্তু আপনি আমাকে ঠিক কতটা সহযোগিতা করতে পারবেন সেটা আমি একমাত্র জানি। আর কে বলেছে আপনার মাথা ঠিক নেই? বরং আপনার যা বিচক্ষণ ক্ষমতা সেটা আর 5টা সাধারণ মানুষেরও নেই স্যার। আশুতোষবাবু চিরকুটটা বেশ মনোযোগ সহকারে পড়লেন। পড়তে পড়তেই তার চোখ মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি হয়তো গভীরভাবে কিছু একটা চিন্তা করছেন। ভবানী আশুতোষবাবুর দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই তিনি ঈষৎ মাথা নাড়িয়ে নিজের ঠোঁট মুড়িয়ে ভবানীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তা তুমি আমার কাছে এই বিষয়ে কি জানতে চাও? আমার এই চিঠিটা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে স্যার। কেমন ধোঁয়াশা? বেশ গুরুগম্ভীর গলায় জিজ্ঞেস করলেন আশুতোষবাবু। চিঠিটা দেবশ্রী নামে একটি মেয়ের হাতের লেখা, কিন্তু কেন যেন মনে হচ্ছে এই লেখাটার সাথে তার নিখোঁজ হওয়ার কোনো সংযোগ নেই। আর তোমার এমনটা মনে হওয়ার কারণ? স্যার সেই জন্যই তো আপনার কাছে আসা। আমি তো আমার কথা বলবই, তবুও তোমার মনে সন্দেহটা তো আগে শুনি। কারণ এর আগেও তো তোমাকে আমি এরকম বিষয় নিয়ে অনেকবার বুঝিয়েছি। এবারে দেখি তুমি ঠিক কি অনুমান করেছো। আশুতোষবাবুর কথা বলার মধ্যে এক অদ্ভুত প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল। যেন মনে হচ্ছিল ভবানী হয়তো হাতের লেখা গবেষণার পরীক্ষা দিতে বসেছে। স্যার আমার কেমন যেন মনে হচ্ছে এই লেখাটা দেবশ্রী নিখোঁজ হওয়ার অনেক আগেই অন্য কোনো মুহূর্তে লিখে রাখা। কারণ যেই পরিস্থিতিতে সে এই চিঠিটা লিখবে তাতে এত যত্ন করে লেখা অসম্ভব। সে মানসিকভাবে বিপর্যস্ত এবং ভীত ছিল, আর যার মানসিক স্থিতি ঠিক নেই সে এতটা সুন্দর এবং ধীরে নিখুঁতভাবে লিখবে না। হাতের লেখার মধ্যে একটা যন্ত্রণা বা খাপছাড়া ব্যাপারটা থাকবে, যেটা কিন্তু এই হাতের লেখার মধ্যে মনে হচ্ছে না। আশুতোষবাবু এবারে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন। আলমারির একটা ড্রয়ার থেকে আতশ কাঁচ বের করে নিয়ে বসলেন আমাদের সামনে। তারপর চিঠিটার মধ্যে আতশ কাঁচটা ধরে বলে উঠলেন, বাহ, চমৎকার! বাহ 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 বাহ! তুমি তো দেখছি একেবারে জাত গোয়েন্দার মতো কথা বলছো। যা অনুমান করেছো একদম সঠিক। যে মানুষটা অনুতপ্ত বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নিশ্চয় সে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল। কিন্তু এমন পরিস্থিতিতে যখন কেউ চিঠি লিখবে, তার হাতের লেখা কাঁপবে, শব্দগুলো ছোট বড় থাকবে, আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ভালোভাবে দেখলেই বোঝা যায় যে সে কোন মানসিকতায় লিখেছে। আমি আর ভবানী এক দৃষ্টিতে আশুতোষবাবুর দিকে তাকিয়ে রয়েছি শুধু। শ্যাম, যা বুঝতে পারছি, এই চিঠিটা যখন লেখা হয়েছে তখন সে লেখিকার মন মেজাজ খুব ভালোই ছিল, আনন্দে ছিল।
মনের মধ্যে কোনো রকম হতাশা কষ্ট ছিল না। অন্তত আমার এতদিনের অভিজ্ঞতা তো তাই বলে। আপনি এই বিষয়ে একেবারে নিশ্চিত? মনের মধ্যে একরাশ আশা আর উত্তেজনা নিয়ে বলে উঠল ভবানী। 100% নিশ্চিত। আমার এই হাতের লেখা নিয়ে এত বছরের অধ্যয়ন ভুলাবার কথা নয় শ্যাম। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার ধোঁয়াশাটা একেবারে পরিষ্কার করে দিলেন। তদন্তে অনেক সাহায্য করবে। আজ আমরা আসি তবে। আরে সে কি, এই তো এলে, কিছু না খেয়ে চলে যাবে? আবার অন্য সময় আসবো স্যার। আমাদের এবারে একবার জোড়াবাগানের থানায় যেতে হবে। কথাটা বলতে বলতেই উঠে দাঁড়ালো ভবানী। ওকে দেখে আমিও উঠে পড়লাম। আচ্ছা, বেশ বেশ, কিন্তু তোমার এই বন্ধুটির সাথে তো ঠিকমতো আলাপই হলো না। অবিনাশবাবুর কথা শুনে আমি একগাল হাসি নিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আর একদিন আসবো মেসমশাই। না মানে স্যার, না মানে আমিও কি সম্বোধন করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার এরকম বিভ্রান্তকর কথা শুনে উচ্চস্বরে হাসতে লাগলেন আশুতোষবাবু। কি বলে ডাকবে বুঝতে পারছো না? আসলে বঙ্কিমচন্দ্র মানে শ্যামের দাদু আমার এক সময়ের ভীষণ ভালো বন্ধু ছিল। আর শ্যামের মা প্রভাকে তো আমি পড়াতাম, তাই ওর মা আমায় স্যার বলেই ডাকতো। আর সেটা শুনেই শ্যামও আমায় স্যার বলে ডাকে। তুমি আমায় মেসমশাই বলতে পারো। ঠিক আছে মেসমশাই, আপনাকে না হয় তাই বলেই ডাকবো। তবে আজ আমরা আসছি। এরপর আমরা দুজনেই বেরিয়ে আসি। এতক্ষণে আমার মনের জটিলতা কাটল। ভবানী ঠিকই ঠাহর করেছিল যে এই চিঠিটাতে কিছু গন্ডগোল আছে, কিন্তু গন্ডগোলটা যে এত বড় হবে সেটা অবশ্য আমি বুঝতে পারিনি। ভবানীর দিকে তাকিয়ে দেখলাম ও কিছু একটা ভাবছিল। সিগারেট বের করে ঠোঁটে গুজে আমাকেও একটা দিল। সিগারেটের ধোঁয়া না ছাড়লে ভবানীর মাথা দিয়ে কোনো বুদ্ধি বেরোয় না। ও কিছু বলছে না দেখে আমি নিজেই জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা তোমার নাম তার মানে শ্যাম, তা সম্পূর্ণ নামটা কি? আমার কথা শুনে অনেকটা হাসলো ভবানী। তারপরে বলল, যেই নামটা আমি ব্যবহার করি না সেটা জেনে কি করবে সাত্তকী? যেই নামে সবাই চেনে আমিও সেটাই পরিচয় রাখতে চাই। আশুতোষ স্যার আমার ছোটবেলার অতি পরিচিত, তাই তিনি পুরনো নাম ধরেই ডাকেন। ভবানীর কথা শুনে পরিষ্কার বুঝতে পারলাম ও নিজের সম্বন্ধে আমাকে কিছুই বলবে না। অবশ্য খুব একটা বেশি দিনও হয়নি ওর সাথে আমার পরিচয়। যাই হোক, পরের কৌতূহলটা আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করেই বসলাম, আচ্ছা আমরা এখন কোথায় যাব? জোড়াবাগানে। সেখানকার থানার বড়বাবুর সাথে কথা বলতে হবে। ওনারা তো বললেন থানায় অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো কুল কিনারা করতে পারেননি। এরপর আমরা দুজনেই জোড়াবাগান থানায় গিয়ে থানার বড়বাবুর সাথে সাক্ষাৎ করলাম। থানার বাইরে দুজন কনস্টেবল ছাড়া আর কাউকেই দেখা গেল না অবশ্য। বড়বাবুর ঘরে গিয়েই ভবানী হাত জোর করে বলল, নমস্কার বড়বাবু, আমি ভবানী পাঠক। ভবানী সম্ভাষণ জানাতেই আমিও হাত জোর করে বললাম, নমস্কার, আমি সাত্তকী সেন। আমরা দুজনেই সম্ভাষণ জানাতেই বড়বাবুও হাত জোর করে মৃদু হেসে নমস্কার জানালেন। নমস্কার, আমি ভাস্কর সরকার। বসুন আপনারা। আমি লক্ষ্য করলাম বড়বাবু ভবানীর নামটা শোনার পর থেকেই কিছু একটা ভাবছেন। তারপরেই আচমকা চমকে ওঠার মতন করে বললেন, ভবানী পাঠক নামটা চেনা চেনা লাগছে। আমরা কি আগে কোথাও সাক্ষাৎ করেছি বা কখনো কথা হয়েছে? না, সেই সৌভাগ্য হয়নি কখনো। তবে নামটা আমার শুনে থাকবেন হয়তো আপনি, কারণ আমি... ভবানী কিছু বলতেই যাচ্ছিল তার আগেই থানার বড়বাবু ভাস্কর সরখেল চমকে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি কি রহস্য সন্ধানী ভবানী পাঠক? এবারে একগাল হাসি নিয়ে ভবানী বলল, হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন। আরে সে কি, এই কে আছো, 3 কাপ চায়ের ব্যবস্থা করো। আপনার সাথে এইভাবে সাক্ষাৎ হবে ভাবিনি, জানেন তো। থানার বড়বাবু এক প্রকার উত্তেজিত হয়ে বলে উঠলেন, হ্যাঁ, আসলে একটা তদন্তের দায়িত্ব নিয়েছি, সেই বিষয়ে আলোচনা করার জন্যই আসা। আশা করি আপনি সহযোগিতা করবেন। সে কি, নিশ্চয় করব, কিন্তু আপনি কোন তদন্তের কথা বলছেন বলুন তো।
দেবশ্রী মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার রহস্যটা। অবিনাশবাবু বললেন যে আপনি নাকি এই কেসটা দেখছিলেন। দেবশ্রী মুখার্জি? ও হ্যাঁ হ্যাঁ, 2 মাস আগের ঘটনা। একটা চিঠি লিখে গিয়েছিল মেয়েটি। হ্যাঁ, ঠিক বলেছেন। সেই রহস্য এখনো রহস্যই রয়ে গেছে। দেবশ্রী নিখোঁজ হলেও সে গায়েব তো হয়ে যেতে পারে না, কোথাও তো আছে। সেটা তো আমারও প্রশ্ন, ভবানীবাবু। দেবশ্রী নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর অবিনাশবাবু থানায় লিখিত অভিযোগ করেন। তারপরেই শহরে এবং শহরের আশেপাশে তাদের সমস্ত আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজ করা হয়। শহরের চারিদিকে খোঁজা হয়, কিন্তু না, কোনো কুল কিনারা হয়নি। এমনকি দেবশ্রীর বন্ধুরাও বলতে পারছে না সে কোথায় যেতে পারে। আপনার কি মনে হয় দেবশ্রী কি এখনো বেঁচে আছে? কিছু বলা যাচ্ছে না। যদি আত্মহত্যাও করে তবে মৃতদেহ তো পাওয়া যাবে, সেটাও নয়। আর যদি খুন হয়? ভবানী কথাটা আচমকায় বলাতে ভাস্করবাবু চমকে উঠলেন। মানে খুন? কি বলছেন ভবানীবাবু? হতেও পারে, হতেও পারে দেবশ্রী খুন হয়েছে আর তার মৃতদেহ কোথাও লুকিয়ে ফেলা হয়েছে। আর সেই কারণে 2 মাসে এত খোঁজাখুঁজির পরও দেবশ্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। একটা জলজ্যান্ত মানুষ তো এভাবে গায়েব হয়ে যেতে পারে না। তাহলে আপনি কি নিশ্চিত যে দেবশ্রী খুন হয়েছে? না, নিশ্চিত নই, তবে অনুমান করছি। এখনো পর্যন্ত দেবশ্রীর পরিবারের কারোর সাথেই কথা হয়নি, শুধুমাত্র অবিনাশবাবু এবং রক্তিম ছাড়া। আর সেটাও খুবই সাধারণ কথাবার্তা হয়েছে। দেবশ্রীর মা নেই। অবিনাশবাবুই দেবশ্রীকে বড় করেছে একা। আর রক্তিমের পরিবারে তো তার বাবা মা বোন সকলেই আছে। আমি আপ্রাণ চেষ্টা করেও কোনো কিছুই উদ্ঘাটন করতে পারিনি। তবে গত 1 মাস আগে কিন্তু অবিনাশবাবু বা রক্তিম কেউই থানায় আসেনি দেবশ্রীর বিষয়ে জানতে। ভেবেছি ওরা বোধহয় দেবশ্রীর ফিরে আসার আশা ছেড়ে দিয়েছে। আজ আপনি আসার পর মনে হচ্ছে ওনারা হাল ছাড়েননি। আচ্ছা ভাস্করবাবু, আপনি তো দেবশ্রীর চিঠিটা পড়েছিলেন, সেটার থেকে ঠিক কত দূর তদন্তে পৌঁছেছিলেন? চিঠিতে দেবশ্রী লিখেছিল কোনো ভুলের ক্ষমা হয় না, এমনই কিছু একটা। প্রমাণ হিসেবে ওটা আমাদের ফাইলেই রেখেছিলাম, কিন্তু চিঠিটা এখন ওদের কাছেই আছে। গত 1 মাস আগে রক্তিম এসে চিঠিটা নিয়ে যায়। রক্তিম চিঠিটা এসে নিয়ে যায়? আচ্ছা বেশ, সেটা এখন আমার কাছে, এই নিন। কথাটা বলেই ভবানী চিঠিটা ভাস্করবাবুর দিকে এগিয়ে দিল। ভাস্করবাবু বেশ মনোযোগ দিয়ে চিঠিটা দেখতে থাকলেন। কিছুক্ষণ পর ভবানী জিজ্ঞেস করল, তাহলে ভাস্করবাবু কি বুঝলেন? চিঠি দেখে ঠিক অনুমান করা যাচ্ছে না, তবে এই বিষয়ে অনেক জিজ্ঞাসাবাদ করেও কোনো কুল কিনারা করা যায়নি ভবানীবাবু। কোন ভুলের শাস্তি নিজেকে দিতে গিয়ে সে বাড়ি ছেড়ে চলে গেছে, সেটাও যেন একটা রহস্য। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ভাস্করবাবু। অবিনাশবাবু বা রক্তিমবাবু কি কিছুই জানায়নি আপনাকে ঠিক কি হয়েছিল দেবশ্রীর সাথে? অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউই তেমন কিছু বলেনি। এমনকি দেবশ্রীর বন্ধুরাও কিছুই জানে না এই বিষয়ে। শুধু এতটুকুই জানা গেছে যে দেবশ্রী খুবই হাসি খুশি প্রাণোচ্ছল একটি মেয়ে, নাচতে গাইতে ভালোবাসে। বন্ধুদের সাথে মাঝে মাঝেই বাড়িতে একসাথে বসে খাওয়া দাওয়া করত। দেবশ্রী নিজেই নাকি রাঁধত। ধনী বাবার একমাত্র মেয়ে হয়েও অহংকারের লেশমাত্র ছিল না। নিজের পছন্দেই সে রক্তিমকে বিয়ে করে। বিয়ের পরেও সংসার ঠিকই চলছিল, কিন্তু আচমকা ওর নিখোঁজ হয়ে যাওয়াটাও আশ্চর্যের। ব্যাস এটুকুই। এছাড়া আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো কিছুই জানা যায়নি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ভাস্করবাবু। ভবানীকে দেখলাম থুতনিতে ডান হাতে 2 আঙ্গুল ঢেকে কিছু একটা ভাবছে। তারপরে আচমকার দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, আচ্ছা বেশ, ভাস্করবাবু আমরা আজ উঠছি তাহলে। উঠছেন মানে? আরে চা তো খেয়ে যান, প্রথম সাক্ষাৎ হলো আপনার সাথে। ততক্ষণে একজন কনস্টেবল চা নিয়ে উপস্থিত হয়। ভবানী আবার চেয়ার টেনে বসল। অগত্যা দুজনেই চা শেষ করে আমরা বেরিয়ে আসতে যাব, তখনই বড়বাবু ভাস্কর সরখের বললেন, ভবানীবাবু, আমাকে যে কোনো সময় প্রয়োজন হলেই বলবেন। আমি সর্বদা প্রস্তুত আছি আপনার জন্য। আসলে এই কেসটার মধ্যে আমারও অনেক কিছুই সন্দেহজনক বলে মনে হয়, কারণ ওদের পরিবারের লোকজনেরা
কেউই খোলসা করে কিছু বলে না। আর আপনি তো জানেনই পুলিশের একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, যে কারণেই তদন্তটা এতটা ধীর গতিতে চলেছে। প্রয়োজন হলে মানে প্রয়োজন তো পড়বেই। আপনাকে আমার দরকার পড়বে ভাস্কর বাবু। আসলে আমি এখনো তদন্তের গভীরে ঢুকিনি। আপনাকে নিশ্চয়ই সময় হলে সবটা জানাবো। ঠিক আছে, বেশ বেশ। আমরা দুজনেই থানা থেকে বেরিয়ে এলাম। আমার মনে একটা খটকা খুব ঠিক ছিল, এই যে দেবশ্রীর সাথে ওর বন্ধুর সম্পর্কের কথাটা পুলিশকে জানায়নি কেন, আর পুলিশকে যখন জানায়নি তখন ভবানীকে কেন জানালো? কি ভাবছো সাত্তকী? ভবানীর প্রশ্ন শুনে আমিও উল্টো প্রশ্ন ছুড়ে দিলাম ওর দিকে। তুমি বলো তো আমি কি ভাবছি? ওই তো রক্তিম চঞ্চল চৌধুরীর সাথে দেবশ্রীর সম্পর্কের বিষয়টা পুলিশের কাছে এড়িয়ে গেছে, কি তাই তো? আরে হ্যাঁ, এটাই তো ভাবছিলাম। তুমি সত্যি জিনিয়াস, কি করে বুঝলে? এটা খুবই সাধারণ একটা বিষয় সাত্তকী। এসবের জন্য একটু সচেতন থাকলেই বলা যায়। তবে তুমি যেটা ভাবছো সেটা আমিও ভাবছি। তবে এখন আর কোথাও যাব না, চলো বাড়ি ফেরা যাক। খিদে পেট চো চো করছে। বিকালে না হয় অবিনাশবাবুর বাড়ি যাওয়া যাবে। এরপর আমি আর ভবানী বাড়ি ফিরে সিধু কাকার হাতের অমৃতের মতন রান্না খেয়ে সবে তক্ত বসে বসে ঢেকুর তুলছি, তখন এই টেলিফোনটা বেজে উঠল। বার কয়েক বাজতেই আমি রিসিভার তুলতে যাব, তখনই ভবানী এসে রিসিভারটা কানে তুলে লাগালো। হ্যাঁ অবিনাশবাবু বলুন। কি 1 সপ্তাহের মধ্যে? দেখুন, আমি বিষয়টার গভীরে এখনো ঢুকিনি। যা তথ্য পেয়েছি তা খুবই যৎসামান্য। কিন্তু কেন বলুন তো? আমি চেষ্টা করব। আজ বিকেলে আপনার বাড়িতে গিয়ে কথা বলছি, ঠিক আছে? বেশ, রাখছি। টেলিফোনটা রেখে তক্তপোষে এসে বসলো ভবানী। ওর চোখে মুখে বেশ একটা চিন্তার ভাব লক্ষ্য করলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কি বলছেন অবিনাশবাবু? অবিনাশবাবু বলছেন আমি 1 সপ্তাহের মধ্যে দেবশ্রীর নিখোঁজ হওয়ার রহস্যভেদ করতে পারবো কিনা। দেবশ্রী যদি মারা গিয়েও থাকেন সেটাও তিনি জানতে চান। আশ্চর্য তো, এত তারা কিসের? ওনারা তো 2 মাস ধরে তদন্ত করছেন, কিছুই তো পারেননি, আর এখন তোমাকে 1 সপ্তাহের মধ্যে রহস্যভেদ করতে বলছে। একটু বেশি অন্যায় আবদার হয়ে যাচ্ছে না? তুমি কথাটা একেবারে খারাপ বলনি সাত্তকী। আচমকা এত তাড়াহুড়ো কিসের সেটাও কিন্তু ভাবাচ্ছে আমাকে। তবে তিনি বলছেন দেবশ্রীকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে। কোথায় আছে, কিভাবে আছে, কিছুই খবর নেই। তাই জীবিত বা মৃত কোনো একটা খবর দিতেই হবে। তো তুমি কি পারবে সপ্তাহখানেকের মধ্যে রহস্য ভেদ করতে? কি ভাবছো? দেখা যাক না কি হয়। আজ বিকেলে অবিনাশবাবুর বাড়িতে যাব। তৈরি হয়ে নিও তাড়াতাড়ি। এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সন্ধে হলে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়ে, তাই তাড়াতাড়ি বেরিয়ে ফিরে আসতে হবে। বিকেল হতেই আমি আর ভবানী অবিনাশবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হই। বেশ বড় বাড়ি। ভবানীর বাড়িটার থেকেও এই বাড়িটা অনেকটা জায়গা নিয়ে। অবিনাশবাবুর যে প্রতিপত্তির সম্পত্তি প্রচুর, তা এই বাড়ি দেখলেই বোঝা যায়। বাড়িতে যে অনেক কাজের লোক রয়েছে, চারিদিক একেবারে ঝকঝকে তকতকে। রাস্তা পেরিয়ে সদর দরজায় দাঁড়াতেই একজন পরিচারক জিজ্ঞেস করল, আপনারা কি ভবানী পাঠক আর সাত দেখছেন? আগে হ্যাঁ। একগাল হাসি নিয়ে উত্তর দিল ভবানী। আপনারা বসুন, আমি বাবুকে ডেকে দিচ্ছি। পরিচারক চলে যেতেই আমি আর ভবানী বৈঠকখানার ঘরের তক্তপোষে গিয়ে বসলাম। দেওয়ালের চারিদিকে বিভিন্ন হস্তশিল্প দিয়ে সাজানো, কোথাও বিখ্যাত চিত্রশিল্পীদের জলচিত্র, কোথাও নানা রকমের মূর্তি। সে নানান ধরনের জিনিস দিয়ে সাজানো এই ঘরটা। আর কতগুলো ছবি বাঁধাই করে রাখা আছে, যার কয়েকটার মধ্যে অবিনাশবাবুও আছেন। ছবিতে অল্প বয়সের মেয়েটিই হয়তো দেবশ্রী। ভবানী তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়ালো। সেই ছবিগুলোর দিকে মনোযোগ সহকারে দেখতে লাগলো। আমিও পাশে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর অবিনাশবাবু এসে আমাদের হাত জোড় করে নমস্কার জানালেন। আমরা দেওয়ালের দিকে তাকিয়ে ছবিগুলোই দেখছিলাম। সে দেওয়ালে লাগানো ছবিগুলোর দিকে তাকিয়ে অবিনাশবাবু বললেন, এই যে 3 জনের ছবি দেখছেন, এই হলো দেবশ্রী আর ওর মা রাজলক্ষ্মী।
দেবশ্রী যখন খুব ছোট তখনই রাজলক্ষ্মী মারা যায়। আমি আর বিয়ে থা করিনি। দেবশ্রীকে লালন পালন করা আর আমার ব্যবসা নিয়ে এতগুলো বছর অতিবাহিত হয়ে গেল। কিন্তু মেয়েটা হঠাৎ করে এভাবে কোথায় হারিয়ে গেল বলুন তো? আচ্ছা, দেবশ্রী কোন ঘরে থাকতো? ছবিগুলোর দিকে তাকিয়েই ভবানী জিজ্ঞেস করলো। দেবশ্রী তো ওপরের ঘরে থাকতো, যদিও এখন বিশেষ কোনো কিছু নেই ওর ঘরে। ও তো সবকিছুই বিয়ের পর রক্তিমের বাড়িতেই নিয়ে গেছে। তবুও একবার দেখতে চাই। ঠিক আছে, ঠিক আছে, আসুন আসুন। আমরা দুজনেই দেবশ্রীর ঘরে গিয়ে ঢুকলাম। বেশ সুন্দর করে সাজানো, বিভিন্ন চিত্রশিল্পীর হাতে আঁকা ছবি দেওয়ালে টাঙানো, শিল্পকলার নিদর্শনেই ঘরটা সাজানো। দেবশ্রীর বেশ কয়েকটা ছবি দেওয়ালে ঝুলছে। তাতে একটাতে দেবশ্রী আর কয়েকজন তারই সমবয়সী ছেলে মেয়ে, আর একটাতে অনেকজনের সাথে দেবশ্রী, আবার একটা ছবিতে দেবশ্রী, রক্তিম ও তার পরিবার। এই ছবিতে যারা আছে তারা নিশ্চয়ই দেবশ্রীর বন্ধু। হ্যাঁ, ওরা ছোটবেলার বন্ধু। ছবিটা বেশি দিনের আগের তোলা নয়, একসাথে ওরা এই ঘরে বসেই ছবিটা তুলেছিল। ভবানী আর কিছু বলল না, মুখ বন্ধ করে শুধু দেবশ্রীর আলমারি, বিভিন্ন ড্রয়ার, সমস্ত কিছু খুঁজে খুঁজে দেখতে থাকলো। কি খুঁজছে সেটা একমাত্র ওই জানে। কিছুক্ষণ পর ভবানী বলল, চলুন অবিনাশবাবু, নিচে গিয়ে কথা বলা যাক। কথাটা বলেই দীর্ঘশ্বাস ছাড়ল। তারপরে আচমকাই বলে উঠল, এ কি, আপনার কি শরীর খারাপ করছে নাকি অবিনাশবাবু? ভবানী অবিনাশবাবুর দিকে তাকিয়ে বেশ উত্তেজিত হয়ে বলে উঠল, আসলে আমিও লক্ষ্য করিনি অবিনাশবাবুর বোধহয় অস্বস্তি বোধ হচ্ছিল। আমি তো ভবানীর তল্লাশি চালানোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। না না, আমি ঠিক আছি। মাথাটা একটু ঘুরে গেছিল আর কি। চলুন বরং নিচে গিয়ে বসা যাক। আসলে আজকাল মেয়েটার চিন্তায় আমি। সে তো অবশ্যই, কিন্তু আমার যে আপনাকে কিছু প্রশ্ন করার ছিল অবিনাশবাবু। কিন্তু আপনার তো শরীর খারাপ, এরকম অবস্থায় জিজ্ঞাসা করাটা ঠিক না। কিন্তু আমাকে তো প্রশ্ন করতেই হবে। না না, আপনি প্রশ্ন করুন, নিশ্চিন্তে বলুন না। আসলে মেয়েটা তো আমারই, তাই না? তাকে খুঁজে বের করার জন্য তো আমি আপনার কাছে গিয়েছিলাম। অবিনাশবাবুর গলার মধ্যে সেই আগের মতনই হতাশা লক্ষ্য করা গেল। তবে এবারে একজন পেশাদার গোয়েন্দার মতন প্রশ্ন করা শুরু করলো ভবানী। অবিনাশবাবু, প্রথমে এটা বলুন তো, আপনি পুলিশকে দেবশ্রীর বন্ধু চঞ্চল চৌধুরীর কথা জানাননি কেন? কেন লুকিয়ে গেলেন বিষয়টা? আপনারা কি থানাতেও গিয়েছিলেন? বেশ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন অবিনাশবাবু। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে যে জায়গায় আমি তদন্ত যাই সেখানকার স্থানীয় থানার সাথে একবার যোগাযোগ করে থাকি। তাই আজ সকালে থানাতে গিয়ে আপনার মেয়ের বিষয়ে কথা বলে এলাম। তখনই জানতে পারলাম যে আপনারা নাকি কোনো রকমভাবেই খোলসা করে কিছু জানাননি পুলিশকে। এমনকি দেবশ্রীর যে একজন প্রেমিক ছিল সে বিষয়েও তো আপনারা কিছুই জানাননি। আর আপনি ভালো করেই জানেন, আমি তদন্তে নামলে আমাকে সমস্ত প্রশ্নের সবটা সঠিকভাবে বলতে হবে। ভবানীর কথাগুলো বেশ গম্ভীর আর দৃঢ় বলেই মনে হচ্ছিল। এবারে মনে হচ্ছিল ধীরে ধীরে ও তদন্তের গভীরতায় প্রবেশ করছে। ভবানীর কথাগুলো শুনে আমতা আমতা করে অবিনাশবাবু বললেন, আসলে আসলে আমি চঞ্চল চৌধুরীর বিষয়টা নিয়ে নিশ্চিত নই। আমি যতদূর জানি দেবশ্রী এই ধরনের কাজ মোটেই করতে পারে না। রক্তিম রক্তিম বারবার বিষয়টাকে প্রমাণ করতে চাইছিল, আর সেজন্যই চঞ্চল চৌধুরীর বিষয়টা আমি বাইরে কারোর মাঝখান করতে দিতে চাইনি। এটা বাইরে আসলে আমার মান সম্মান আর থাকতো না। আমি ততক্ষণ পর্যন্ত না হয় দেবশ্রীর মুখ থেকে সবটা শুনবো, সেই ভেবেই আমি কিছু বিশ্বাস করব না ভেবেছিলাম। সেজন্য রক্তিমের কথার ওপরই ভরসা করে আমি ওসব কথা পুলিশকে আর জানাইনি। আর রইল বাকি পুলিশকে সবটা খোলসা করে বলার। ওরা আমাকে যা যা জিজ্ঞাসা করেছে, যেভাবে সহযোগিতা করতে বলেছিল, সবটাই আমি করেছি।
এছাড়া আর আমি কি বা করবো বলুন তো? বুঝলাম। কিন্তু পুলিশকে তথ্য লুকিয়ে বললে আসল রহস্য বের হবে কি করে অবিনাশবাবু? যাই হোক, আরেকটা জিজ্ঞাসা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বলুন না। যেই ছবিগুলোর কথা রক্তিম বলছিল সেগুলো কোথায়? মানে ওই আপত্তিকর অবস্থায় থাকা দুজনের ছবির কথা বলছি। সেসব তো রক্তিমের কাছেই থাকবে। ওকে না হয় টেলিফোন করে বলি সেগুলো বরং নিয়ে আসতে এখানে। হ্যাঁ, কি বলেন? না থাক, আমরা রক্তিমের বাড়িতে গিয়েই সাক্ষাৎ করে নেব। আর তাছাড়া দেবশ্রী তো ওই বাড়িতেই ছিল, অনেক কিছুই তো পাওয়া যাবে সেখানে। তবে আপনারা কি এখনই যাবেন সেখানে? হ্যাঁ, চাইলে আপনিও যেতে পারেন আমাদের সাথে। আমার গাড়িতেই চলুন না হয় আপনারা। একটু দাঁড়ান, আমি পোশাকটা পাল্টে আসছি। কথাটা বলেই অবিনাশবাবু ভেতরে নিজের ঘরে চলে গেলেন। আমি পেছন ফিরে দেখি ভবানী নেই। বাইরে বেরিয়ে দেখি ভবানী এই বাড়ির গাড়ির ড্রাইভার, বাগানের মালি, এদের সাথে কোনো কিছুর বিষয়ে কথা বলছে। আমি এগিয়ে যেতেই ততক্ষণে কথা বলা শেষ হয়ে যায়। এরপর অবিনাশবাবু তৈরি হয়ে আসতেই আমরা রক্তিমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভবানী ওদের সাথে ঠিক কী বিষয়ে কথা বলছিল সেটা ওই মুহূর্তে জিজ্ঞেস করা হলো না, কারণ তদন্তে অনেক কিছুই গোপন রাখতে হয়। আর সেই মুহূর্তে অবিনাশবাবু আমাদের সাথে ছিলেন। চিন্তা করবেন না ভবানী বাবু, আমি রক্তিমকে টেলিফোন করে দিয়েছি, বাড়িতেই থাকতে বলেছি ওকে। গাড়ির সামনের সিটে বসে পেছন দিকে তাকিয়ে কথাটা বললেন অবিনাশবাবু। রক্তিমের বড় বাজারের বাড়িতেই দেবশ্রী থাকত। বাড়িখানা নিঃসন্দেহে রাজপ্রাসাদের তুলনায় কম নয়। ভেতরে ঢুকতেই দেখি রক্তিমের মা বাবা বৈঠক ঘরে বসে আছেন। আমাদেরকে দেখেই রক্তিমের মায়ের ঠোঁটে ঈষৎ হাসি এলো। তিনি বললেন, আপনারা এসে গেছেন, আসুন আসুন বসুন। এরপরেই সেখানে উপস্থিত আর একজন বয়স্ক ব্যক্তি, অর্থাৎ তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি হয়তো রক্তিমের বাবা। দোতলার উদ্দেশ্যে চিৎকার করে তিনি বলে উঠলেন, রক্তিম, নিচে নেমে আয়, ওনারা এসে গেছেন। এই যে ইনি হলেন রহস্য সন্ধানী ভবানী পাঠক, আর ইনি হলেন সাত্তকী সেন। অবিনাশবাবু আমাদের দুজনের সাথে সে দুজন ব্যক্তির পরিচয় করিয়ে দিলেন। আমাদের নাম বলতেই আমরা দুজনেই হাত জোড় করে নমস্কার জানালাম তাদের। ভবানী বাবু আর ওনারা হলেন রক্তিমের বাবা মা, স্বর্ণলতা দেবী আর কমলেশ্বর বাবু। কিছুক্ষণের মধ্যে রক্তিমও এসে উপস্থিত হলো বৈঠক ঘরে। ভবানী আর গৌরচন্দ্রিকা না বাড়িয়ে সোজাসুজি মূল কথোপকথনে চলে গেল। আমি শুধু কয়েকটা জিনিস জানতে চাই। দেবশ্রী নিখোঁজ হওয়ার পেছনে আসল কারণ বা আসল রহস্য কি আছে? সে আদেও জীবিত না মৃত সেটারও স্পষ্ট ধারণা দরকার। সেটা তো আমরাও জানতে চাই ভবানী বাবু, কিন্তু পুলিশ তো কিছুই করতে পারল না। আমরা কেন যে সেদিন বাড়িতে থাকলাম না, বাড়িতে থাকলে এমনটা হতো না। একরাশ হতাশা নিয়ে কথাটা বললেন কমলেশ্বর বাবু। কোন দিনের কথা বলছেন বলুন তো? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল ভবানী। যেদিন দেবশ্রী বাড়ি ছেড়ে চলে যায়, প্রায় 2 মাস আগে। কত তারিখ ছিল সেদিন? ইংরেজির অক্টোবর মাসের 4 তারিখ ছিল। আমার মনে আছে, তার কারণ 3 তারিখ আমরা দুজনেই আমার মেয়ের বাড়িতে গিয়েছিলাম। দেবশ্রীকে অনেকবার বলেছিলাম আমাদের সাথে যেতে, কিন্তু ও যেতে চাইল না। আপনাদের মেয়ের বাড়ি কোথায়? আমাদের মেয়ের বাড়ি সল্টলেক। আচ্ছা বেশ, দেবশ্রী আসলে কেমন মেয়ে ছিল? আপনাদের সাথে সম্পর্ক কেমন ছিল? দেবশ্রী খুবই প্রাণোচ্ছল, প্রাণবন্ত মেয়ে। আমাদের সাথেও সম্পর্ক বেশ ভালো। আর তাছাড়া দেবশ্রী রক্তিমের ব্যবসাতেও অনেক সহযোগিতা করেছে। সব কিছু তো ঠিকই চলছিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। দেবশ্রীর সাথে যে অন্য কারো সম্পর্ক আছে সেই বিষয়ে কি আপনারা জানতেন? ভবানী প্রশ্নটা ছুড়ে দিল স্বর্ণলতা দেবীর দিকে।
না না, সে বিষয়ে জানা ছিল না। ওর মধ্যে কখনো আমি এমন কিছু দেখিও নি। আমি আমি ভাবতেও পারি না এসব নোংরামো। আমি অনেক পরে রক্তিমের থেকে এসব জানতে পারি। আচ্ছা, আপনাদের সাথে দেবশ্রীর শেষ কবে কথা হয়েছে? মেয়ের বাড়িতে যাওয়ার আগের দিনও কথা হয়েছে, মানে ওই ইংরেজির 2 তারিখ। তখন দেবশ্রী ঠিক কেমন ছিল? সবসময় যেমন থাকে তেমনই, নাকি কিছুটা অন্যরকম? না না, ও খুব চুপচাপ হয়ে গিয়েছিল। কদিন ধরেই লক্ষ্য করছিলাম, খুব একটা কথা বলে না কারোর সাথে। সারাক্ষণ ঘরে লেটে বসে থাকে। আমিও কথা বলতাম না। ছি 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 ছি, বর থাকতে কি করে অন্য ছেলের সাথে? ভবানী একের পর এক প্রশ্ন করে চলেছে। স্বর্ণলতা দেবী ও কমলেশ্বরবাবু তার যথার্থ উত্তর দিয়ে চলেছেন। তবে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল ওনারাও দেবশ্রীকে নিয়ে দুশ্চিন্তা করছেন। তবে দেবশ্রীর অন্য কারোর সাথে সম্পর্ক থাকার বিষয়টা স্বর্ণলতা দেবী অবশ্য কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আচ্ছা রক্তিম, সেই ছবিগুলো কোথায় যেগুলো নিয়ে সমস্যা তৈরি হয়েছে? হ্যাঁ, এই তো নিন। আপনারা আসবেন জেনেই আমি ছবিগুলো বের করে রেখেছি। কথাটা বলেই রক্তিম দুটো ছবি এগিয়ে দিল ভবানীর দিকে। ছবিতে যদিও অশ্লীল কিছু নেই, দেবশ্রী আর চঞ্চল এক বিছানায় ঘুমিয়ে আছে, এই অবস্থায় দুটো ছবি। ভবানী ছবি দুটোকে দীর্ঘক্ষণ দেখতে থাকে। এরপরে আমিও বেশ ভালো করেই দেখলাম ছবিগুলো। ছি ছি ছি, এগুলো ভাবলেও কেমন যেন মনে হয়। নিজের মেয়ের মতন ওকে ভালোবেসেছিলাম, কিন্তু শেষে। স্বর্ণ, চুপ করো। ভবানী বাবুকেই না হয় বিষয়টা নিয়ে তদন্ত করতে দেওয়া হোক। আর ছবি দেখে সবকিছু প্রমাণ হয় না। হয়তো হতে পারে আমরা যা দেখছি তার কোনো কিছুই সত্যি নয়। কমলেশ্বরবাবুকে দেখলাম তিনি এইসব বিষয় নিয়ে খুব একটা বিশ্বাস করেননি, বরং নিজের স্ত্রীকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বারবার। এখন এই থামিয়ে দেওয়ার পেছনে সত্যটা বাইরে চলে আসবে এটার ভয়, নাকি অন্য কোনো কারণ, সেটা অবশ্য বোঝা যাচ্ছিল না। ছবিগুলো নিজের পকেটে ঢোকাতেই ভবানী বলল, ছবিগুলো আমার কাছে থাক রক্তিম, আমার কাজে লাগবে। আচ্ছা, দেবশ্রী কোন ঘরে থাকতো সেই ঘরটা একবার দেখতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আসুন না। রক্তিম আমাদের দেবশ্রী আর রক্তিমের শোয়ার ঘরে নিয়ে গেল। এই ঘরে যেই মানুষ থাকতো সে যে কতটা শৌখিন তা এই ঘর সাজানোর প্রসাধন না দেখলে বোঝা মুশকিল। ভবানী সারা ঘর একবার ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। দেওয়ালে ঝুলিয়ে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে ভবানী রক্তিমকে জিজ্ঞেস করল, রক্তিম, তোমার ওই কপালের দাগটা কি জন্মগত? ভবানীর এহেন কথা শুনে রক্তিম ইতস্তত করতে থাকে। কপালের কাটা দাগে হাত দিয়ে বলল যে, না, জন্মগত নয়, এটা আসলে কয়েক মাস আগে স্নান করতে গিয়ে পড়ে যাই, তখনই কপালে লেগে যায় আর কি। ভবানী রক্তিমের কথা শোনার পর তার উত্তরে কিছু বলল না। সে বিছানার পাশের ছোট টেবিলটার দেরাজ খুলে দেখতে থাকে। চারিদিক কিছুক্ষণ দেখে কিছু একটা খোঁজাখুঁজি করে ঘর থেকে আমরা বেরিয়ে আসলাম। আমরা সকলে কয়েক পা এগিয়ে যেতেই ভবানী বলল, আপনারা এগোন, আমি একটু আসছি। ভবানী কিছু একটা ভাবতে ভাবতেই আচমকা কথাটা বলেই সে রক্তিমের ঘরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে আবার নিজেই ফিরে এসে বলল, রক্তিম, তুমি আমাকে দেবশ্রীর যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদের টেলিফোন নম্বরগুলো দাও। আর চঞ্চলের টেলিফোন নম্বর কি আছে তোমার কাছে? থাকলে সেটাও আমার প্রয়োজন। না মানে টেলিফোন নম্বর? রক্তিমকে রীতিমতন ঢোক গিলতে দেখলাম। টেলিফোন নাম্বার দিতে এসে যে অপ্রস্তুত তা বেশ স্পষ্ট। কি হলো, তোমার কাছে নেই? না মানে আছে 2-1 বন্ধু বান্ধবীর, তবে চঞ্চলের টেলিফোন নম্বর সত্যিই জানা নেই। আচ্ছা বেশ, যাদের আছে তাদের নম্বরই না হয় দাও। এরপর রক্তিম আর কথা না বাড়িয়ে কয়েকজন বন্ধুর টেলিফোন নাম্বারটা লিখে দিল ভবানীকে। আজ আমরা আসছি, তদন্তের কাজ চলছে, তবে চেষ্টা করব অতি দ্রুত এর রহস্যভেদের। এরপর ভবানী বৈঠক ঘরে সকলের উদ্দেশ্যে ঈষৎ হেসে হাতজোড় করল। ভবানীর পাশাপাশি আমিও সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। ট্যাক্সি নিয়ে দুজনেই বাড়িতে ফিরে সোজা। এখন তো ভবানীর বাড়িটাই আমারও বাড়ি। এক কথায় সাগরেদ হয়েছি আমি ভবানীর। ঠান্ডাটাও এবারে কলকাতায় জাঁকিয়ে পড়বে বলেই মনে হচ্ছে। সন্ধ্যা হতেই যেন হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়ে গেছে।
বাড়ি ফিরে সিধু কাকার রান্না করা গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর ডিমের ডালনা খেয়েই বিছানায় লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বিছানার ওঠার আগে অবশ্য ভবানীর ঘরে উঁকি দিয়ে একবার দেখলাম, সে তখনও তার টেবিলের সামনে বসেই কিছু একটা পড়ছে। আমি আর ওকে তখন বিরক্ত করলাম না, তবে ভবানী যে এতক্ষণে তদন্তের কিছু একটা ভেদ করেছে সেটা আমি নিশ্চিত ছিলাম। বিছানায় শুয়ে পড়তেই কখন ঘুমিয়ে পড়েছিলাম সে খেয়ালই হয়নি। ঘুম ভাঙল জাফরি ভেদ করে সূর্যের আলো যখন মুখে এসে পড়ল। ঘড়িতে দেখি সকাল 8টা বাজে, মানে সকালের হাঁটতে যাওয়াটা আজ বানচাল হয়েছে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে জানলাটা খুলতেই দেখি চারিদিক কুয়াশায় ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। শালটা গায়ে জড়িয়ে ভবানীর ঘরে উকে দিতেই দেখি গোয়েন্দাবাবু ঘরে নেই, তিনি বৈঠক ঘরে টেলিফোনে কারোর সাথে কথা বলছেন। আমি ফিরে এসে মুখ ধুয়ে বৈঠক ঘরে বসতেই সিধু কাকা চা নিয়ে এলো। আমি আর কথা না বাড়িয়ে ভবানীর কথোপকথন বোঝার চেষ্টা করতে থাকলাম শুধু। তুমি নিশ্চিন্তে থাকতে পারো চঞ্চল, তোমার কিছু হবে না। বরং তোমার সাহস করে বলা প্রতিটা কথার জন্য অপরাধী শাস্তি পেতে পারে। দেবশ্রী তোমার ভালো বন্ধু ছিল, সে 2 মাস থেকে নিখোঁজ। তুমি জানতে চাইবে না সে কোথায়? হ্যাঁ বললাম তো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ভবানী যে চঞ্চল চৌধুরীর সাথে কথা বলছে সেটা বুঝতে পারলাম, কিন্তু ওপাশ থেকে কি বলছে সেটা যতক্ষণ না ভবানী বলছে ততক্ষণ জানার উপায় নেই। কিছুক্ষণ পরে ভবানী রিসিভার নামিয়ে আবারও কাউকে টেলিফোন করলো। হ্যালো ভাস্করবাবু, হ্যাঁ আমি ভবানী পাঠক বলছি। আপনার সাথে জরুরি অনেক কথা ছিল। তদন্ত অনেকটা এগিয়েছে ভাস্করবাবু। আপনি আজ বিকেলে রক্তিমবাবুর বাড়িতে আসুন। হ্যাঁ, বড়বাজারের বাড়িতে। ঠিক আছে। চায়ের কাপে চুমুক দিয়ে ভবানীর উদ্দেশ্যে আমি বললাম, তদন্ত তবে কতদূর এগোলো ভবানী? সকাল সকালই তো টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ। মোটামুটি অনুমান তো করছি অনেকটাই, কিন্তু আরও কিছু তথ্য আমার খুঁজে বের করতে হবে। কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল ভবানী। তা কতদূর তদন্ত করলে সেটা কি আমার কাছেও ধোঁয়াশাই থাকবে? সবটা আমি এখনো নিজেও নিশ্চিত নই, তবে কিছুটা বলছি, কিন্তু বাকি এখনো সবটাই অনুমান ভিত্তিক। আমার দেবশ্রীর 3 বান্ধবীর সাথে কথা হয়েছে, যাদের আমরা দেবশ্রীর সাথে ছবিতে দেখেছিলাম। আর চঞ্চল মানে রক্তিমের কথা অনুযায়ী যার সাথে দেবশ্রীর সম্পর্ক আছে বলে দাবি করছে, তার সাথেও কথা হলো। অনেক কিছুই অস্পষ্ট আমার কাছে, সেগুলো একমাত্র একজনই স্পষ্ট করতে পারে। ভবানীর কথাগুলো শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে এসে? রক্তিম। আমার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। শোনো সাত্তকী, আমি একটু পরে বেরোবো, দুপুরে আর ফিরছি না। তুমি বিকেলে রক্তিমের বাড়িতে চলে এসো। কি পারবে তো? সে কি, না পারার কি আছে, তবে আমাকে কি সাথে নেওয়া যায় না? আসলে একা গেলেই বেশি ভালো, তাই তোমায় বলছি না। ভবানী যখন কিছু বলছে তখন না ভেবে কোনো সিদ্ধান্ত নেবে না, তাই আমিও আর বেশি কথা বাড়ালাম না। ভবানী নিশ্চয়ই কিছু ভেবেছে। যাই হোক, ও হয়তো রহস্যভেদ করে ফেলেছে। বিকেল হতেই রক্তিমের বাড়িতে গিয়ে হাজির হলাম। ভবানী তখনও এসে উপস্থিত হয়নি। দেখলাম 2জন মহিলাও এসেছেন। এই 2জন বোধ করি দেবশ্রীর বান্ধবী। স্থির মস্তিষ্কে ভাবতেই খেয়াল হলো এদেরই তো ছবিতে দেখেছিলাম দেবশ্রীর সাথে। অবিনাশবাবু উপস্থিত হয়েছেন। সকলেই ভবানীর আসার অপেক্ষায় উত্তেজিত। একটা থমথমে ভাব লক্ষ্য করছি সকলের মধ্যেই। আচ্ছা সাত্তকী বাবু, ভবানী বাবু কি কিছু একটা আন্দাজ করেছেন? না মানে দেবশ্রীর কি কোনো খবর পাওয়া গিয়েছে কি? না, আমিও আসলে ঠিক জানি না। আসলে আমাকেও তো ভবানী এখানে আসতে বলেছিল। ভবানী সেই যে সকালে বেরিয়েছে, তারপর তো আমার সাথে আর কোনো কথা হয়নি। কথা বলতে বলতেই বাইরে গাড়ির শব্দ পাওয়া গেল। দরজার কাছে যেতেই দেখি ভবানী আর সাথে ভাস্কর বাবু মানে থানার বড় বাবু এগিয়ে আসছেন। দুঃখিত, বড় দেরি করিয়ে ফেললাম বোধহয়। আপনাদের সাথেই তো কথা হয়েছিল, তাই না? ভেতরে ঢুকেই 2জন আগত মহিলার দিকে তাকিয়ে কথাটা ভবানী বলল। ভাস্কর বাবুকে সাথে নিয়ে আসাতে আমিও একটু অবাক হলাম। তার মানে কি সত্যি রহস্যভেদ ভবানী করে ফেলেছে? নমস্কার ভবানী বাবু, আমি তিতাস। হ্যাঁ,
সকালে আমার আর নীলার সাথেই আপনার কথা হয়েছিল। এখানে সাত্তকী বাবু আর আপনি ছাড়া সকলেই আমাদের চেনে। ভাস্কর বাবুর সাথে তো আগেই কথা হয়েছে। হ্যাঁ, সেও তো 2 মাস হতে চলল। সেই তিতাস নামে মহিলাটির কথার উত্তরে ভাস্করবাবু বললেন, চলুন তবে, যে কারণে সকলকে ডাকা সেই বিষয়ে আলোচনা করা যাক না হয়। হ্যাঁ, নিশ্চয়ই, বসুন সকলে। আশা করা যায় যে দেবশ্রীর নিখোঁজের পেছনে কার হাত রয়েছে, অন্তত সেটা হয়তো কিছুটা হলে অনুমান করা গিয়েছে। বলুন ভবানীবাবু। আচ্ছা স্বর্ণলতা দেবী, দেবশ্রীর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল আর কোথায়? এই বাড়িতে অক্টোবর মাসের 2 তারিখে। কি কথা হয়েছিল? তেমন কিছু না, বললাম আমার মেয়ে করুণার বাড়িতে অনুষ্ঠান রয়েছে, আমাদের সাথে যেতে, কিন্তু ও রাজি হলো না। কবে নিখোঁজ হয়েছে বলে জানলেন? মানে আপনাদের কখন মনে হলো যে ও নিখোঁজ? পরের দিন মানে 3 তারিখ রাতে রক্তিম জানায় যে দেবশ্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ভাস্করবাবু, থানায় কবে নিখোঁজ অভিযোগ জানানো হয়? ভাস্করবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করল ভবানী। 10 তারিখ সকালে। কারা অভিযোগ জানিয়েছিল? রক্তিমবাবু আর অবিনাশবাবু অভিযোগ দায়ের করেন। আচ্ছা, তার মানে দেবশ্রী বাড়ি ছাড়ার ঠিক 10 দিন পর অভিযোগ দায়ের হয়েছে। আপনারা 7 দিন অপেক্ষা করলেন কেন? এই 7 দিন কি ভেবেছিলেন? অবিনাশবাবু আর রক্তিম, আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই জিজ্ঞাসা। ভবানী প্রশ্নটা শুনে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন অবিনাশবাবু ও রক্তিম। তারপর অবিনাশবাবু কিছুটা আমতা আমতা করে বললেন, বাবা, আসলে আমি যথাসাধ্য চেষ্টা করেছি দেবুকে খোঁজার। প্রথমে আমি তো জানতামই না যে আমার মেয়েটা নিখোঁজ। 2 দিন পর দেবশ্রীর সাথে দেখা করতে চাইলে রক্তিম জানায় দেবশ্রী কোনো বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছে। আমি আর পরে এই নিয়ে কিছু ভাবিনি, কিন্তু 7 দিন পর রক্তিম বলছে দেবশ্রীকে নাকি আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা বেশ, আপনার বিষয়টা না হয় বুঝলাম, কিন্তু রক্তিম, তুমি কেন এত দেরি করলে থানায় অভিযোগ করতে? কারণ 2 দিন পরও যখন দেবশ্রী ফিরে এলো না, 3 দিনের মধ্যেই অন্তত তোমার অভিযোগ দায়ের করা উচিত ছিল। না, আমি আসলে ভেবেছিলাম দেবশ্রী হয়তো ওর বাবার কাছেই আছে। আসলে দেবশ্রী তো মাঝে মাঝে একরকম ওর বাবার কাছে চলে যেত, তাই তখন আমাদের মধ্যেও তেমন কোনো কথাবার্তা হতো না। এবারও তাই হয়েছে বলে মনে হয়েছিল আমার। আসলে আমরা একে অপরকে খুবই ভালোবাসতাম আর বিশ্বাস করতাম, তাই আমরা কেউ কোথাও গেলে বেশি জবাবদিহি করতাম না। তাই ও বাবার কাছে গিয়েছে ভেবে আমি আর ওকে ফোন করিনি। কিন্তু বাবা যেদিন ফোন করে দেবশ্রীর খবর জানতে চাইছে, তখন আমি কি বলবো ভেবে না পেয়ে বলেছি বান্ধবীর বাড়িতে গেছে। আসলে ওই সময় আমি ঠিক কি বলবো সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু পরে সবাইকে জিজ্ঞেস করেও কোনো খোঁজ পাইনি ওর। একে অপরকে বিশ্বাস করতে, ভালোবাসতে, এটা চরম মিথ্যে কথা রক্তিম। তুমি তোমার নতুন প্রেমিকাকে নিয়ে ব্যস্ত ছিলে, তাই দেবশ্রীর প্রতি তোমার কোনো আগ্রহই ছিল না। তুমি দেবশ্রীর নিখোঁজের বিষয়টাকে গুরুত্বই দাওনি। ভবানীর গলায় একটা তীক্ষ্ণতা ফুটে উঠল। কি মিথ্যে কথা? কি বলছেন এসব? কোন প্রেমিকা? কার কথা বলছেন? দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন ভবানীবাবু। রক্তিম রীতিমতন ক্ষিপ্ত হয়ে ওঠে, গলার আওয়াজ বাড়িয়ে কথাগুলো বলতে লাগলো। আপনি এসব কি বলছেন? দেবশ্রীর নিখোঁজ রহস্যে রক্তিমকে কেন মিথ্যে বদনাম করা হচ্ছে? আমি জানতাম এরকম কিছু একটা হবে। আসলে মেয়েদের বিয়ের পর মেয়েদের কিছু একটা হলেই শ্বশুরবাড়ির বদনাম। দেখুন ভবানীবাবু, দেবশ্রীকে আমরা ভালোবাসতাম, ও নিখোঁজ হওয়াতে আমাদেরও কষ্ট হচ্ছে। তার মানে এটা নয় যে আপনি আমার ছেলেটাকে এই বিষয়ে ফাঁসিয়ে দেবেন, সেটাও আবার একটা মিথ্যে ভুলভাল অপবাদ দিয়ে। স্বর্ণলতা দেবী রীতিমতন মেজাজ চড়িয়ে ঝাঁঝালো গলায় কথাগুলো বলতে লাগলেন। তবে ভবানীর মতো তেমন কোনো তাপ উত্তাপ দেখলাম না। দরজার দিকে তাকিয়ে খুবই শান্ত গলায় ও বলল, তাপস, ভিতরে এসো। ভবানী ডাক দিতেই তাপস নামের একটি বয়স 17 কি 18 ছেলে ভেতরে ঢুকল, হাতে একটি খাম। সেটা সে ভবানীর দিকে এগিয়ে দিল। দেখো তো রক্তিম, এই ছেলেটাকে তুমি চেনো কিনা, আর খামের এই ছবিগুলোকেও দেখো। খামটা থেকে টেবিলের ওপর সব ছবিগুলো বের করতেই দেখা গেল রক্তিমের সাথে অন্য একটি মেয়ে একই সাথে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। দুজনের চোখে মুখে বেশ আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এই ছেলেটির নাম তাপস।
ওর বাবার একটি ছবি তোলা স্টুডিও আছে। এখান থেকেই ক্যামেরা ভাড়া করে রক্তিম দেবশ্রী আর চঞ্চলের ছবি তুলেছিল, আর সেই ছবি ডাকের মাধ্যমে দেবশ্রীকে পাঠিয়েছিল এই রক্তিমই। কারণ সে চেয়েছিল দেবশ্রীকে চরিত্রহীন প্রমাণ করে সে তার নবাগতা প্রেমিকার সাথে সম্পর্ক রাখতে। তীক্ষ্ণ গলায় উচ্চস্বরে কথাটা বলে উঠল ভবানী। তার কথা শুনে উপস্থিত সকলেই প্রায় হতভম্ব হয়ে গেল। আমিও রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইলাম ভবানীর মুখের দিকে। কয়েক মুহূর্ত সবাই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আচমকাই রক্তিম চিৎকার করে বলে উঠল, মিথ্যে কথা বলছেন আপনি। তদন্ত করতে পারবেন না বলে দিলেই হয়। আপনি দেবশ্রীর হদিস দিতে না পেরে এখন আমার নামে যা খুশি তাই বললেই হলো। দেখুন, আমি কিন্তু এসব একদম সহ্য করব না ভবানীবাবু। দেবশ্রী নিতান্ত দীর্ঘদিন ধরে নিখোঁজ, ওর বাবা দুশ্চিন্তা করছে, তাই আমি এই তদন্তে সম্মতি দিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি আমাকেই আপনি উল্টোপাল্টা বদনাম দিয়ে জেল খাটানোর ব্যবস্থা করছেন। আমি মিথ্যে কিছুই বলছি না রক্তিম, তদন্ত করে যা হাতে পেয়েছি আমি সেটাই বলছি। আমি কিন্তু এখনো পর্যন্ত দেবশ্রী নিখোঁজ হওয়ার বিষয়টা কিছু বলিইনি। আমি শুধু তোমার বিষয়ে বলেছি। এই ছবিগুলো কবেকার সেটা তো তুমিই বলতে পারবে। আর এই ছবিগুলো কিন্তু একেবারেই মিথ্যে নয়, স্টুডিও থেকে তৈরি করে নিয়ে আসা। তবে ছবিতে থাকা মেয়েটা যে দেবশ্রী নয় সেটা তো নিশ্চিত। কি রক্তিম, আমি ভুল কিছু বলছি? রক্তিমের দিকে কথাটা বলেই সকলের দিকে তাকালো ভবানী। তারপর সকলের উদ্দেশ্যে বলল, আসলে রক্তিম চেয়েছিল দেবশ্রী তার জীবন থেকে নিজে থেকে সরে যাক, আর সেজন্যই সে চঞ্চলের সাথে দেবশ্রীর এমন পরিস্থিতি তৈরি করে যেন দেবশ্রীর উপরেই দোষ চাপিয়েই সহজেই সরিয়ে দিতে পারে। এটাই ছিল রক্তিমের নোংরা ষড়যন্ত্র। আসলে ভবানী বাবু, আমিও প্রথমটা এসব শুনে ভীষণ অবাক হয়েছি। আমরা দেবশ্রীর সাথে এতটা সময় কাটিয়েছি, কিন্তু কখনো না কখনো তো জানতেই পারতাম যে দেবশ্রী আর চঞ্চলের মধ্যে কিছু চলছে। আর তাছাড়া আমাদের একটা সমাজসেবা সংস্থা আছে, সেই সংস্থার উদ্যোগে একটা অনুষ্ঠান করেছিলাম। তখনই একসাথে শেষ আমাদের দেখা হয়েছিল। তার আগে একবার অনুষ্ঠানে নাটকের চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়েছিল। দেবশ্রীর ওই বাড়িতে আমাদের একটা ছবিও আছে আশা করি। যখন আমরা চিত্রনাট্যের সংলাপগুলো দেবশ্রীকে দিয়ে লিখিয়েছিলাম, তখন আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম। কি হলো রক্তিমবাবু, কিছু বলুন এবার। সত্যিটা কি আমরা সকলেই জানতে চাই। রক্তিমের উদ্দেশ্যে ভাস্করবাবু বেশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তাহলে কি দেবশ্রীকে সরিয়ে দেওয়ার পিছনে এই রক্তিমেরই হাত আছে? তবে আমাকে একটা জিনিস ভীষণ ভাবাচ্ছে। দেবশ্রী নিখোঁজ হওয়ার পেছনে যদি ও নিজে থাকে, তাহলে ও পুলিশের কাছে, ভবানীর কাছে এই তদন্তের জন্য চলে গেল। ধরা পড়ার বিন্দুমাত্র ভয় নেই ওর। রক্তিমকে চুপ করে থাকতে দেখে ভবানী আবার বলল, রক্তিম, তোমার ঘরে একটা বড় ফুলদানি ছিল, সেটা কোথায়? ফুলদানি? কোন ফুলদানি? আমি কিছু জানি না। কথাটা বলতে বলতেই রক্তিম রীতিমতন ঘামতে শুরু করলো। তাহলে কি রক্তিমই দেবশ্রীর সাথে কিছু করেছে? কোনোভাবে কি তাকে সরিয়ে ফেলেছে এই পৃথিবী থেকে? আমার সন্দেহটা আরো গাঢ় হতে লাগলো। কি স্বর্ণলতা দেবী, আপনিও তো জানেন যে রক্তিমের ঘরে একটি বড় চীনামাটির ফুলদানি ছিল। দেওয়ালে টাঙানো দুটো ছবিতে সেটা স্পষ্ট দেখাও যাচ্ছে। আমি তো এটা বুঝতে পারছি না যে আপনি দেবশ্রীর নিখোঁজে তদন্ত করছেন নাকি ওদের ঘরের ফুলদানি তদন্ত করছেন। হয়তো ভেঙে গেছে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওটা নাকি দেবশ্রী ভেঙে ফেলেছিল। রক্তিমের সঙ্গে তুমুল একটা ঝগড়া হয়েছিল, আর সে কারণেই। তুমুল ঝগড়া হয়েছিল? কিন্তু রক্তিম তো শুরু থেকেই বলে আসছে ওদের দুজনের মধ্যে নাকি সম্পর্ক ভালো ছিল, ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল। আর এখন আপনি বলছেন ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণে দেবশ্রী ফুলদানি ভেঙে ফেলেছিল। তাহলে রক্তিম, তুমি কি নিজে থেকে স্বীকার করবে নাকি? বিশ্বাস করুন ভবানীবাবু, এই ছবিগুলো কি করে এলো আমি তো বুঝতেই পারছি না। বেশ কাতর গলায় কথাটা বলতে লাগলো রক্তিম। ও কিছুই বলবে না ভবানীবাবু, যা বলার আমি বলছি। ঠিক তখনই আচমকাই সুন্দরী সুতন্নী শাড়ি পরিহিতা একটি মেয়ে উপস্থিত হয় সেখানে। সকলের নজর তখন সেই মহিলাটির দিকেই। বয়স খুব একটা বেশি হবে না, খোলা লম্বা চুলে বেশ অসাধারণ লাগছিল। তবে এই মেয়েটাকে দেখে
ভীষণ চেনা চেনা লাগলো আমার। কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না। সুতপা, তুমি এখানে কি করছো? তোমার তো আজ এখানে আসার কথা ছিল না। প্লিজ প্লিজ এখান থেকে যাও, তুমি যাও। এখন আমাদের পারিবারিক কিছু আলোচনা চলছে। সুতপাকে দেখি তার দিকে দৌড়ে গেল রক্তিম। দাঁড়িয়ে নিচু গলায় কথাগুলো বলতে লাগলো, কিন্তু লক্ষ্য করলাম সুতপা ওর কথাকে পাত্তা না দিয়ে সকলের সামনে এসে দাঁড়ালো। তারপর খুবই নম্র গলায় বলল, নমস্কার, আমার নাম সুতপা হাজারিকা। আপনারা সকলেই আমাকে দেখে অবাক হবেন হয়তো, কিন্তু আজ আমাকে এখানে আসতেই হতো। ভবানীবাবু যদি আমাকে সবটা বুঝিয়ে না বলতেন, তাহলে হয়তো আমিও ভুল বুঝে রক্তিমকে বিশ্বাস করেই যেতাম। আমি জানি রক্তিম এখানে ঠিক কী আলোচনা চলছে, আর এই আলোচনার মধ্যে আমিও একটা গুরুত্বপূর্ণ চরিত্র। হ্যাঁ, কিছুক্ষণ আগে যেই ছবিগুলোতে আমাকে দেখেছেন সেটা আমি। কখনো ভাবিনি ছবিগুলো এমন কাজে লাগবে। আমি শহরের নামী ব্যবসায়ী পরিমল হাজারিকার মেয়ে। আমার সাথে রক্তিমের প্রায় 6 মাস ধরে সম্পর্ক। আমি রক্তিমের সাথে যখন সম্পর্কে জড়িয়ে যাই তখন জানতাম না ও বিবাহিতা। যখন জানলাম তখন ওকে ছেড়ে দেওয়া আমার সম্ভব ছিল না। আমরা বিয়ে করব বলে ঠিকও করেছিলাম, কিন্তু আমার সুখের জন্য যে অন্য একটা মেয়ের জীবন বিসর্জন দিতে হবে আমি তা ভাবিনি। তাই আজ যখন ভবানীবাবু আমার বাড়ি খুঁজে আমাকে গিয়ে সবটা জানায় যে দেবশ্রী নিখোঁজ প্রায় 2 মাস থেকে, তখন আমিও তাকে জানাই যে দেবশ্রী নিজে বাড়ি ছেড়ে চলে গেছে, আর তার কারণ সে নিজেই। তখন ভবানীবাবু আমাকে জানায় যে চঞ্চলের সঙ্গে দেবশ্রীর বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না। এমনকি চঞ্চলের সাথে আমি টেলিফোনে কথাও বলি। তখনই জানতে পারি দেবশ্রী আর ওর বন্ধুরা মিলে চরিত্রহীন নামের একটি বিখ্যাত নাটক তারা করতে চলেছে, আর সেই নাটকে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য একটি ছেলের প্রয়োজন ছিল। তখনই সেই বিষয়ে চঞ্চলের বাড়ির বাইরে বাগানে এক সন্ধ্যায় দুজনে আলোচনা করছিল, আর ঠিক তখনই কেউ পেছন থেকে তাদের মুখে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে। এরপর যখন ওদের জ্ঞান ফেরে তখন তারা বিছানাতেই শুয়েছিল। এই বিষয়টা নিয়ে দেবশ্রী রীতিমতো ভেঙে পড়ে। সেই পুরো বিষয়টা রক্তিমকে জানাবে কিনা বুঝে উঠতে পারেনি ঠিক, কিন্তু চঞ্চল দেবশ্রীকে বারবার বুঝিয়েছে এমন কিচ্ছু হয়নি। ওর মাথা ঠিক রাখতে ওকে শান্ত করতে হয়েছে বারবার। তার ঠিক কদিন পরে একটি খামে দেবশ্রীর সেই রাতের ছবি বাড়িতে ডাকের মাধ্যমে আসে। কোথা থেকে এসেছে সেই ঠিকানা লেখা ছিল না, আর সেই ছবি দেখা মাত্রই আঁতকে ওঠে দেবশ্রী। আর রক্তিমও সেটা দেখে বিভিন্নভাবে ওকে অপমান করে, সত্য মিথ্যা যাচাই না করে। আর চঞ্চলের বাড়ি গিয়ে রক্তিম শাসিয়ে আসে যে সে যেন শহর ছেড়ে চলে যায়। আর তারপর থেকে এই ঘটনা নিয়ে দেবশ্রী মানসিকভাবে চরম হতাশার কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। কারোর সাথে কথা বলতো না, খেত না, ঘুমোতো না। আমার মনে হয় ওর এই পরিবর্তন পরিবারের লোকেরা ঠিকই লক্ষ্য করেছিল। একবার যদি ওর সাথে কথা বলতো তাহলে হয়তো এমনটা ঘটতো না। এতক্ষণ কথাগুলো সুতপা বলে গেল। সে থামতেই সকলে নিশ্চুপ হয়ে রইল কিছুক্ষণ। এতক্ষণে আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার। তারপর সুতপা আবারও বলতে শুরু করে, আমি শুধুমাত্র ভবানীবাবুর কথা রাখতেই এসেছি এখানে। যে মানুষ নিজের স্ত্রীকেই ভালোবাসতে পারেনি সে আমাকে কি করে ভালোবাসতে পারে? কিন্তু এখানে একটা জিনিস অস্পষ্ট, এই ঘটনার সাথে রক্তিমের কি যোগসূত্র? অর্থাৎ দেবশ্রী নিখোঁজের সাথে এই ঘটনার তো কোনো মিল দেখছি না। ভাস্করবাবু ভ্রু কুঞ্চিত করে কথাটা জিজ্ঞেস করলেন। আছে আছে, যোগসূত্র আছে ভাস্করবাবু। দেবশ্রী আর চঞ্চলের ছবিগুলো তো রক্তিম নিজেই তুলেছিল। কি? সেটা কি করে প্রমাণিত হলো? মানে চঞ্চল আর দেবশ্রীর সেদিনের সেই ছবিগুলো রক্তিম নিজে তুলেছে, তারপর সেই ছবি তুলেই দেবশ্রীকে ভয় দেখাচ্ছিল। কিন্তু কেন? কিন্তু ছবিগুলো ওই তুলেছে সেটা তো রক্তিমবাবু এখনো বলেনি কিছু। আমি বলছি ভাস্করবাবু, এই ছবিগুলো রক্তিম নিজেই তুলেছেন। এতক্ষণে স্বীকার করেননি ঠিকই, কিন্তু সমস্ত প্রমাণ ওর সামনে হাজির করলে স্বীকার করতে বাধ্য। এই ছবিগুলো ক্যামেরাতে তোলা হয়েছে, রক্তিমের নিজের ক্যামেরা নেই, আর তাই তাকে নিশ্চয়ই ক্যামেরা ভাড়া করতে হয়েছে। শহরের যে কয়েকটা স্টুডিও রয়েছে সবগুলোতে গিয়ে খোঁজ করতেই দেখা মিলল তাপসের। তার কাছ থেকেই ক্যামেরা ভাড়া করেছিল রক্তিম বেশি টাকার বিনিময়ে।
আর সেদিন অজ্ঞান করার জন্যই ব্যবহার করা হয়েছিল ক্লোরোফর্ম। আর সেই ক্লোরোফর্মের ব্যবস্থা করে দিয়েছিল রক্তিমের বন্ধু ডক্টর পার্থসারথী, যার কাছে নিজের কপাল ফেটে যাওয়ার পর দেখিয়েছিল। খোঁজ নিয়ে জানা যায় যে ডক্টর পার্থসারথী আসলে রক্তিমের বন্ধু, আর সেদিন সেই ক্লোরোফর্মের ব্যবস্থা করে দিয়েছিল। কি রক্তিমবাবু, কিছু বলুন এবার। এত কিছু পরিষ্কার হয়ে গেল, সবই কি মিথ্যে? লক্ষ্য করলাম রক্তিম এবারে মাথা নিচু করে চুপচাপ বসে রয়েছে। সুতপা দাঁড়িয়ে আছে তারই তক্তপোষের পাশে। এত কিছু চেষ্টা করে তার গোপন কোনো খবরই আর চাপিয়ে রাখতে পারল না সে। তাই একরকম মাথা নিচু করেই খুবই ধীর গলায় বলল, না, মিথ্যে নয়, সব সত্যি, সবটা সত্যি। সুতপা যা বলছে সব সত্যি। আমি ইচ্ছে করে দেবশ্রীর সাথে চঞ্চলের এমন ছবি তুলে ওকে চরিত্রহীন প্রমাণ করে আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। রক্তিম, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মেয়ের সাথে এমনটা করো? হ্যাঁ, কি করি তোমার জন্য? শেষ পর্যন্ত তুমি কি না আমার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে? আমার মেয়ের সাথে কি করছো বলো? হ্যাঁ, কি করছো আমার মেয়ের সাথে? বলো, কোথায় আছে সে? বলো বলো বলো। তুমি এতদিন আমার মেয়েকে খোঁজার নাটক করছিলে, হ্যাঁ? আমার সাথে থেকে সব 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 মিথ্যে নাটক করেছো তুমি। আমি তোমাকে ছাড়বো না, মোটেই ছাড়বো না। অবিনাশবাবু তক্তপোষ ছেড়ে উঠে গিয়ে রক্তিমের কলার চেপে ধরল। রীতিমতন হুলুস্থুলু কাণ্ড ঘটে গেল সেখানে। ভাস্করবাবু অনেক চেষ্টা করে দুজনকে ছাড়িয়ে নিল। এত বয়স হয়ে যাওয়ার পরেও অবিনাশবাবুর শরীরে যেন অদম্য শক্তি। প্রায় গলা চেপে ধরার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেল নিমেষে। ভবানী উচ্চস্বরে বলতে লাগলো, শান্ত হন অবিনাশবাবু, রক্তিমকে বলতে দিন। রক্তিম, বলো তুমি, দেবশ্রী কোথায়? ভবানীর প্রশ্ন শুনে হাঁপাতে লাগলো রক্তিম। তারপর কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আমাকে একবার কেন, 1000 বার জিজ্ঞেস করলেও আমি একই কথা বলবো। দেবশ্রী কোথায় আমি জানি না, জানি না, জানি না। হ্যাঁ, আমি চেয়েছিলাম দেবশ্রীকে আমার জীবন থেকে সরিয়ে দিতে। দেবশ্রী আমাকে ব্যবসাতে সহযোগিতা করেছিল, কিন্তু দিন দিন ব্যবসা মন্দা যেতে থাকে আর আমার আর্থিক সংকট দেখা দেয়। কিন্তু দেবশ্রীর কাছ থেকে আর সহযোগিতা পাই না। ওর ধারণা আমার ব্যবসায়ী মানসিকতা নেই। আমি চেয়েছিলাম ওর সমস্ত সম্পত্তি বিয়ের পর আমার হবে, কিন্তু ভুল ছিলাম। যেখানে দেবশ্রীর বাবাই এত বড় কোম্পানির মালিক হতে পারেনি, সেখানে আমিও পারবো না। তাই সুতপার সাথে সম্পর্কে জড়িয়ে যাই আর দেবশ্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করি। কিন্তু তবুও দেবশ্রী বাড়ি ছেড়ে যেতে নারাজ। তারপর ওই ছবিগুলো আমি ডাকে পাঠিয়ে টেলিফোন করে বলি 10 লক্ষ টাকা দিতে হবে, নইলে পত্রিকায় এই ছবি প্রকাশ হয়ে যাবে। দেবশ্রী খুব অস্বস্তিতে দিন কাটাচ্ছিল। আমিও মাঝে মাঝে অপমান করতে থাকি। এরপর একদিন দেবশ্রী কোথাও বেরিয়েছিল। বাড়িতে তাকে না পেয়ে আমি আমার বন্ধু পার্থসারথীকে টেলিফোন করি, কারণ ও সেই রাতে ক্লোরোফর্ম ব্যবহার করতে সাহায্য করেছিল। টেলিফোনে পার্থসারথীকে আমি বলি যে এই ষড়যন্ত্র আমারই, আর তখনই দেবশ্রী কোথা থেকে এসে শুনে নেয়। এরপরেই দেবশ্রীর সাথে আমার ঝামেলা হয়। এরপর আমি ওকে বিছানায় ফেলে ওর গলা চেপে ধরি। তখনই ফুলদানি দিয়ে ওর আমার মাথায় আঘাত করলে আমি আর্তনাদ করে সরে যাই, আরও দৌড়ে চলে যায়। তারপর কোথায় যায় আমি নিজেও জানি না। 2 দিন খোঁজ করেও যখন কোনো হদিশ পাইনি, তখন দেরাজে আচমকাই চরিত্রহীন নাটকের কতগুলো সংলাপ দেবশ্রীর হাতে লেখা পাই। যেই চিঠিটা আসলে আমি দেবশ্রীর বাড়ি ছেড়ে যাওয়ার আগে লিখেছে বলে জানিয়েছিলাম, সেটা আসলে নাটকের সংলাপ ছিল। সেটা আমি দেখিয়ে বলি যে দেবশ্রী বাড়ি ছেড়ে যাওয়ার আগে এটা লিখে রেখে গেছে। আমি সত্যি জানি না দেবশ্রী কোথায়। মিথ্যে কথা, আমি তো কার বিশ্বাস করি না। আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায় তুই বলতে পারবি কি না? বল বল বলছি। কথাগুলো বলতে বলতেই অবিনাশবাবু রক্তিমকে মারার জন্য তেড়ে যেতে লাগলো। কিন্তু ভাস্করবাবু আবারও আগের মতনই তার 2 হাত চেপে ধরে আটকানোর চেষ্টা করতে লাগলো বারবার। মাথা ঠান্ডা করুন অবিনাশবাবু, নিজেকে একটু সামলান। মনে রাখবেন, দেবশ্রীকে কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। এই অযথা যদি আপনি এরকম ঝামেলা করেন,
তাহলে আমরা কিন্তু তদন্ত এগোতে পারবো না। ভবানী কথাগুলো বলতেই অবিনাশবাবু কিছুটা শান্ত হলেন। অন্যদিকে রক্তিমও প্রায় ঝাঁঝালো গলায় বলতে লাগলো, কি নিজের মেয়ে করছেন? সৎ মেয়েকে নিজের বলা বন্ধ করুন। সম্পত্তির জন্য তো দেবশ্রীর মাকে বিয়ে করেছিলেন, আর সেই সম্পত্তি তো এখন দেবশ্রীর নামে। কি ভেবেছেন আমি কিছু জানি না, বুঝি না? আমি সব বুঝতে পারি। আপনার ওই মেয়ের প্রতি দরদটা একেবারে মিথ্যে, সব ওই সম্পত্তির জন্য। রক্তিমের কথাগুলো এবারে আর সহ্য করতে পারলেন না অবিনাশবাবু। হুঙ্কার দিয়ে তিনি বললেন, রক্তিম, মুখ সামলে কথা বলো। অবিনাশবাবু রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে আর নিজেকে ভাস্কর বাবুর থেকে ছাড়িয়ে নিয়ে সপাটে রক্তিমের গালে থাপ্পড় মারল। কিন্তু আচমকা লক্ষ্য করলাম এই এত হুলুস্থুলো কাণ্ডের মধ্যে ভবানী কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। সে আর কোনো কথা বলছে না। ওর ওই চুপচাপ থাকাটা আবার আমাকে ভাবাচ্ছিল। চলুন রক্তিমবাবু, থানায় গিয়ে দুঘা দিলেই আসল সত্যি গড়গড় করে বেরিয়ে যাবে। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনারা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন। থানাতে আপনাকেও যেতে হবে অবিনাশবাবু। কথাগুলো বলেই ভাস্করবাবু রক্তিমের হাত টেনে ধরে নিয়ে যেতে নিল। যদিও রক্তিম নিজেকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করছিল, বারবার বলতে লাগলো সে নির্দোষ। আরে আপনারা কি করছেন কি? যতটুকু সত্যি আমি কিন্তু আপনাদেরকে বলেছি। এছাড়া দেবশ্রীর নিখোঁজ হওয়ার পেছনে সত্যিই আমি কিছু জানি না। আমি বলছি তো আমি কিছু করিনি। ভবানীকে দেখলাম তখনও চুপ। তারপর গম্ভীর ভাব কাটিয়ে ও বলল, ভাস্করবাবু, ছেড়ে দিন রক্তিমকে। আমার মনে হচ্ছে রক্তিম সত্যি কথা বলছে। মানে কি বলছেন ভবানীবাবু? এত কিছুর পরেও ছেড়ে দেব? দেবশ্রী কোথায় আছে রক্তিম নিশ্চয় জানে। আমি তো বলছি ছেড়ে দিন ভাস্করবাবু। রক্তিম তো বলছেই ও নির্দোষ। কিন্তু ভবানীবাবু, এত কিছুর পরে তো আর কিছু বলার বাকি রাখে না। আবার অনেক কিছুই অর্থ করে অবিনাশবাবু। আমাকে কালকের দিনটা সময় দিন শুধু। সাত্যকী, চলো বেরোনো যাক। একটু হুলুস্থুলো কাণ্ড ঘটে যাওয়ার পর আচমকা ভবানীর এহেন আচরণ আমাকে খুব অবাক করল। ও কাউকে কিছু বলল না, বিদায়ও নিল না। দু চোখ মুখ গম্ভীর করে কিছু একটা ভাবতে লাগলো। আমিও আর কোনো কিছু না বলেই ওর সাথে বাড়িতে ফিরলাম। বাড়ি ফিরে লক্ষ্য করলাম ভবানী নিজের ঘরে অনবরত পায়চারি করে চলেছে। সিগারেটের পর সিগারেট শেষ হয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে আমি ঘুমোতে বললাম ওকে, কিন্তু ভবানী কোনো উত্তর দিল না, শুধু নিজের খেয়ালেই ব্যস্ত। আমি ওকে আর বিরক্ত করলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল দরজায় কড়া নাড়ার শব্দে। দরজা খুলেই দেখি ভবানী। ঘড়িতে 6টা বাজে। চলো সাত্যকী, বেরোতে হবে। এত সকালে? কিন্তু কোথায়? হাতে সময় নেই সাত্যকী, তাড়াতাড়ি বেরোতে হবে। তৈরি হয়ে নাও। কথা না বাড়িয়ে আমি ভবানীর কথা মতন তৈরি হয়ে নিলাম। এরপরে সামান্য কিছু মুখে গুজেই ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম দুইজনে। ট্যাক্সি থামলো অবিনাশবাবুর বাড়ির সামনে। আমরা পৌঁছানোর মিনিট 5 মধ্যেই ভাস্করবাবু তিতাসকে নিয়ে হাজির হয় সেখানে। আমরা গিয়ে দেখি অবিনাশবাবু নিজের সব সুটকেস মালপত্র গাড়িতে তুলছেন। বিষয়টা আমারও বেশ অবাকই লাগলো। একগাল হাসি নিয়ে ভবানী অবিনাশবাবুর সামনে গিয়ে দাঁড়ালো। তারপরে বলল, কি ব্যাপার অবিনাশবাবু, কোথায় চললেন? দেবশ্রীর নিখোঁজ রহস্য ভেদ না করেই যাচ্ছেন কোথায়? আর আমার পারিশ্রমিক, সেটাও তো দিলেন না। আরে ভবানী বাবু, আপনি এই সময় এখানে? আপনার পারিশ্রমিক অবশ্যই দেবে ভবানী বাবু। সে নিয়ে আপনাকে আর মোটেই চিন্তা করতে হবে না। কিছুটা অবাক গলায় জিজ্ঞেস করলেন অবিনাশবাবু। কিন্তু আপনি তো সব বাক্স প্যাটরা গুটিয়ে চলে যাচ্ছেন, অন্তত আমাকে জানাতে পারতেন। তা চললেন কোথায়? না মানে ভাবছি গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। দীর্ঘদিন আর যাওয়া আসা হয় না, তাছাড়া মন মেজাজ ভালো নেই, সেজন্য। গ্রামের বাড়ি যাচ্ছেন নাকি নিজের স্ত্রী আর নিজের মেয়েকে নিয়ে শহর ছেড়ে যাচ্ছেন? মানে কি বলতে চাচ্ছেন আপনি? যে স্ত্রী মেয়ে তারা কোথায় সে বিষয়ে তো আপনি ভালো করেই জানেন, তাই না? না অবিনাশবাবু, আমরা কেউই আপনার নিজের স্ত্রী ও কন্যার সম্বন্ধে জানি না। কি বলছেন? নিজের স্ত্রী, নিজের মেয়ে, তারা কোথায়? রাজলক্ষ্মী বহু বছর আগেই মারা গেছে।
রাজলক্ষ্মী আপনার প্রথম স্ত্রী নয়, আর দেবশ্রী আপনার মেয়েও নয়। আপনার স্ত্রী হলো সে যার ছবি আপনার মানিব্যাগে রেখেছেন। আপনার মেয়ের ছবিও আছে সাথে। তার কাছেই যাচ্ছেন তো? আপনার সত্যি মাথা ঠিক নেই। আমি যখন বলেছি আপনার পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন, তার থেকে বরং আপনি এখান থেকে এখন আসুন তো। চলুন, যান যান যান, আসুন। না 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 অবিনাশবাবু, এত সহজে তো আপনার ছুটি নেই। দেবশ্রী নিখোঁজের পেছনে আসলে কে আছে তা না উদ্ঘাটন হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবেন না। চলুন, ভেতরে চলুন। এবারে অবিনাশবাবু রীতিমতন ক্ষুব্ধ হয়ে উঠল। দুই চোখ দিয়ে যেন আগুন ঝরতে লাগলো তার। আমি অবশ্য কিছুই বুঝতে পারছিলাম না। অবিনাশবাবুর স্ত্রীকন্যা অন্য কোথাও আছে, ভবানী বলতে কি চাইছে? ভাস্করবাবু, দেবশ্রীর ঘরেই আসল প্রমাণ আছে। ওর ঘরে গেলেই বুঝতে পারবেন ওর নিখোঁজ হওয়ার পেছনে আসলে রহস্যটা কি। আর হ্যাঁ, অবিনাশবাবু যেন কোনোভাবেই পালাতে না পারে সেই দিকটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। এবারে চলুন, দেখবেন সবাই। তিতাস, আপনিও আসুন। এরপর সকলেই আমরা দেবশ্রীর ঘরে যাই। ভবানী দেওয়ালে লাগানো দেবশ্রীর সাথে তার 3 বান্ধবী ছবিটা দেখিয়ে তিতাসকে জিজ্ঞেস করে, এই ছবিটা কতদিন আগের বলতে পারবে তিতাস? এই ছবিটা তো দেবশ্রীর নিখোঁজ হওয়ার দিন 15 আগে। ছবিটা তো এই ঘরেই তুলেছিলে? হ্যাঁ, এই ঘরে। দেখো তো ছবির সাথে এই ঘরে কিছু পরিবর্তন নজরে পড়ে তোমার? তিতাস অনেকক্ষণ ভালোভাবে ছবিটা আর ঘরটাকে দেখে বলল, হ্যাঁ, কিছু তো পরিবর্তন আছে। ওই বড় আলমারিটা সরে গেছে, দেওয়ালের রংটাও নতুন মনে হচ্ছে। বইয়ের আলমারিটা বড় আলমারির পাশে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক কিছুই পরিবর্তন হয়েছে দেখছি, কিন্তু এসব দিয়ে কি প্রমাণ হয় ভবানীবাবু? তুমি ঠিক ধরেছ, সবটা অনেক কিছুই প্রমাণ হয় তিতাস। না অবিনাশবাবু, ভাস্করবাবু, আলমারিটা সরানোর ব্যবস্থা করা হোক। কি ব্যাপার, কি করছেন নাকি? এই সবই দেবশ্রীর নিজের হাতে গোছানো। এই থামুন থামুন আপনারা, একদম বলে দিলাম থামুন। রীতিমতন উত্তেজিত হয়ে চিৎকার করতে লাগলো। 2 জন কনস্টেবল 2 হাত চেপে ধরে দাঁড়িয়ে রয়েছে অবিনাশবাবুর। নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন তিনি, তবে পারছিলেন না। ভাস্করবাবু, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ থামাবেন না। আলমারিটা সরান। এরপর ভাস্করবাবু 2 জন কনস্টেবল নিয়ে আলমারি সরাতেই দেখে দেওয়ালের কিছুটা অংশের পলেস্তারা খসে পড়ছে, আর কিছুটা জায়গায় নতুন করে গাঁথনি করা আছে। কনস্টেবল 2 জন হাতুড়ি দিয়ে আঘাত করতেই দেওয়াল ঝরঝর করে ভেঙে পড়তেই একটা উটকো পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সারা ঘরে। সকলের যেন দম বন্ধ হয়ে আসছিল। বুঝতে আর বাকি থাকলো না ভেতরে কোনো মৃতদেহ আছে। সম্পূর্ণ দেওয়ালটাকে ঝরিয়ে ফেলে দেখা গেল একটা প্রায় পচাগলা মৃতদেহ। কাপড়ে জড়ানো অবস্থায় দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে সোজাভাবে দাঁড় করিয়ে রেখে তার উপর প্লাস্টার করে দেওয়া হয়েছে। সেই পচাগলা মৃতদেহটি দেখে বুঝতে অবশ্য বাকি থাকে না যে এটা দেবশ্রী। এরপর সেই মৃতদেহ বের করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। অনেকটা সময় পেরিয়ে যায়, সকলেই বৈঠক ঘরে গিয়ে বসে। অবিনাশবাবুর ছটফটানি আর আগের মতন নেই। তিনি এখন নিশ্চুপ মূর্তির মতন বসে রয়েছেন তক্ত বসে। এবারেও চুপ করে থাকবেন অবিনাশবাবু? বলুন, কবে কিভাবে আপনি দেবশ্রীকে খুন করলেন? এখন আর চুপ করে থেকে কোনো লাভ নেই। আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। ভবানী কথাগুলো স্পষ্টভাবে বলার পরেও কিছুক্ষণ চুপ করে রইলেন অবিনাশবাবু। তারপর চোখ মুখে হাত রেখে অঝোর ধারায় কাঁদতে লাগলেন তিনি। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আসলে লোভ, চরম লোভই আমাকে আজ পতনে নামিয়েছে। আসলে আমি সম্পত্তির লোভেই রাজলক্ষ্মীকে বিয়ে করেছিলাম, কিন্তু যে আমি চরমভাবে ঠকে যাব সেটা কোনোদিনও ভাবতে পারিনি। সেদিন দেবশ্রীর সাথে রক্তিমের তুমুল বাকবিতণ্ডা হয়, আর ওই দিনই ও আমার কাছে ছুটে চলে আসে আর রক্তিমের সাথে ঝামেলার কথা সবটা আমাকে খুলেই বলে। আমি ওকে সান্ত্বনা দিই। ভীষণ কাঁদছিল মেয়েটা। ও আবার বলছিল যে
ওকে মিথ্যে অপবাদে ফাঁসানো হচ্ছে। আমি ওকে কোন রকমে শান্ত করে আমার কাছে থাকতে বলি, আর তখনই আমার মাথায় কিছু কাজ করে। কারণ কিছুদিন আগেই আমি জানতে পারি যে আমি সম্পত্তির জন্য যেহেতু রাজলক্ষ্মীকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম ওর পৈতৃক সম্পত্তি বিয়ের পর আমার করে নেব ধীরে ধীরে। কিন্তু রাজলক্ষ্মীর বাবা উইল করে গেছেন দেবশ্রীর নামে। উইলে লেখা ছিল দেবশ্রীর স্বাভাবিক মৃত্যুর পর সেই সমস্ত সম্পত্তি আমারই হবে। আমি জানতাম যে দেবশ্রী বেঁচে থাকতে সম্পত্তি আমার হবে না। আর ঠিক তখনই রক্তিমের সাথে ঘটে যাওয়া ঘটনার সৎ ব্যবহার করলাম। ভাবলাম এই সুযোগে যদি দেবশ্রীকে গায়েব করে দেওয়া যায়, আর যদি প্রমাণ করে দেওয়া যায় যে ও নিখোঁজ, তাহলে কয়েকদিন তদন্ত হবে, তারপর সবটাই ধামা চাপা পড়তেই ধীরে ধীরে সমস্ত সম্পত্তি আমার নামে নিতে আর অসুবিধে হবে না। যেমন ভাবনা তেমন কাজ। সজনের মাথায় আঘাত করতেই দেবশ্রী মাটিতে লুটিয়ে পড়ল। তারপর তার দেহটা লুকিয়ে ফেললাম এই দেওয়ালের পেছনে। পুলিশ তদন্ত করলেও রক্তিমের ওপরই দায় আসবে, এটা আমি জানতাম। আর এদিকে দেবশ্রীর মৃতদেহর কেউই কোনো খোঁজ পাবে না। দেবশ্রীকে যে খুঁজে পাওয়া যাবে না সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। তাই আমি পুলিশের তদন্ত নিয়ে আমি আর বেশি মাথায় খাওয়াচ্ছিলাম না। আপনার স্ত্রী আর কন্যার বিষয়ে এদিকে কেউ কিছু জানে না? না, কেউ জানে না। তাছাড়া তাদের কোথাও আমার পরিচয় নেই। এমনকি আমি যে এখানে থাকি সেটা আমার স্ত্রী কন্যাও জানে না। খুনটা যখন আপনি করেছেন তাহলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমার কাছেও গেলেন মেয়েকে খুঁজে বের করার জন্য। আপনার ভয় করেনি একবারও? পুলিশ যখন দেবশ্রীর হদিশ পায়নি, আমি ভেবেছিলাম আপনিও পাবেন না। তার নির্দ্বিধায় চলে গিয়েছিলাম রক্তিমের কথায় আপনার কাছে। কিন্তু শেষ রক্ষার হলোই বাকি। আমি জানি যে যতই করুক না কেন দেবশ্রীকে খুঁজে পাওয়া সম্ভব নয়। দেবশ্রী মারা গেলে রক্তিমের চেয়ে খুব ভালো হবে সেটা আমি আগে আন্দাজ করতে পারিনি। আমি জানতাম ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। দেবশ্রী যে নিখোঁজ হয়েছে এই বিষয় নিয়ে যদি আমি কোন রকম তদন্ত বা উত্তেজনা দেখাই, তাহলে হয়তো ওদের মনে আমাদেরকে নিয়ে একটা সন্দেহ হতে পারে। এটা ভেবেই আমি পুলিশের কাছে গিয়েছিলাম। তাছাড়া দেবশ্রী বন্ধু বান্ধব এমনকি অফিসের লোকজন মেয়ের খোঁজ করলেও কি বলবো সেটা যেন সবাই জানতে পারে, তার জন্যই আপনাদের সাথে দেখা করা। এখন বুঝতে পারছি দেবশ্রী নিখোঁজ হওয়াতে রক্তিমেরই ভালো হয়েছে। আর ওদিকে রক্তিম ভাবছে দেবশ্রী নিখোঁজ হওয়ার পেছনে যদি সে কোনো তৎপরতা করতে না দেখায়, তাহলে হয়তো দেবশ্রী নিখোঁজের দায়ভারটা রক্তিমের মাথায় চাপতে পারে। সেটা ভেবেই পুলিশের কাছে গিয়েছিল। রক্তিমের সাথে যতদূর কথা বলে বুঝতে পেরেছি ও কিছুটা ভয় পাচ্ছিল, আর সেই জন্যই আমার 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 কাছে শরণাপন্ন হতে চেয়েছিল। সমস্ত কথা শোনার পরে ঘরের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। এরপরে ভবানী বলল, চলো সাত্তকী, এবারে বাকি কাজটা ভাস্কর বাবুর। আসছি ভাস্কর বাবু। আবার দেখা হবে তো ভবানীবাবু? ঠোঁটে হাসি নিয়ে বললেন ভাস্কর বাবু। নিশ্চয়ই। ভবানীও একগাল হাসি নিয়ে বলল। আমি আর ভবানী বেরিয়ে আসতে আসতেই আমার কৌতূহলী প্রশ্ন ভবানীর দিকে ছুড়ে দিলাম, কারণ সম্পূর্ণ তদন্তটা ভবানী একাই করেছে। ওর সাথে আমি তো ছিলাম না, তো অনেক কিছুই আমার জানা হয়নি। আচ্ছা ভবানী, তুমি কি করে আন্দাজ করলে যে দেবশ্রীর মৃতদেহ ওখানে ওই দেওয়াল চিত্রের আড়ালে আছে? যদিও আন্দাজ করাটা সহজ ছিল না সাত্তকী। দেবশ্রী আর তিতাসের যেই ছবিটা ছিল সেটা ভালো করে খেয়াল করতেই ঘরের কিছু জিনিসের পরিবর্তন নজরে আসে আমার।
তারপর অবিনাশবাবুর অজান্তেই তার ঘরে গিয়ে একটু খুঁজতেই কিছু জল রঙের নতুন কৌটো নজরে আসে। যার মেয়ে সদ্য নিখোঁজ হয়েছে সে আচমকা দেওয়াল চিত্র কেন করাবে? এতেই সন্দেহটা আরো গাঢ় হয়। বুঝলাম, গভীর বিশ্লেষণ। আর অবিনাশবাবুর যে স্ত্রী কন্যা অন্য কেউ, সেটা তুমি কি করে জানতে পারলে? তোমার মনে আছে সাত্যকী, প্রথম যেদিন অবিনাশবাবু আর রক্তিম আমাদের বাড়িতে আসেন সেদিন তিনি একটা ঠিকানা লেখা কার্ড এগিয়ে দিয়েছিলেন। তখনই খেয়াল করেছিলাম তিনি একটি বিদেশি কোম্পানির ওয়ালেট ব্যবহার করেন, আর তাতেই দুজন মহিলার ছবি ছিল, একটা মেয়ে আর একজন বিবাহিত মহিলা। তখন বিষয়টা পরিষ্কার না হলেও দেবশ্রীর বাড়িতে এসে সমস্ত ছবি দেখার পর মনে খটকা জাগে। তারপর যখন রক্তিম গতকালকে চিৎকার করে বলছিল দেবশ্রী অবিনাশবাবুর সৎ মেয়ে, তখন বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে গেল। আর এই সুতপা, তিতাস, এদের খোঁজ পেলে কি করে? অনেক আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম ওকে। সে তো বুদ্ধি খাটাতে হয়েছে সাত্যকী। আমার আর একটা জিজ্ঞাসা ছিল ভবানী। ব্যাস, আর কোনো জিজ্ঞাসা নয়। কিছু জিজ্ঞাসা তোমার পাঠকদের জন্য রাখো, বাকি কথা বাড়ি ফিরে হবে। চলো ফেরা যাক। তবে আমিও চুপ করলাম না। যেতে যেতেই ওকে জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের পারিশ্রমিকটার কি হবে? সেটা কে দেবে শুনি? আমার কথা শুনে ভবানী কোনো উত্তর দিল না, শুধু হা হা করে উচ্চস্বরে হেসে উঠল। এতক্ষণ শুনছিলেন লেখিকা তন্দ্রানাথ মজুমদারের কলমে দেবশ্রী অন্তর্ধান রহস্য। গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আমরা ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গোল্ডেন শাওয়ার অডিও স্টোরি।